জমিদার বাড়িতে আজ উৎসবমুখর পরিবেশ। বাড়ির বড় ছেলে এতদিন পর বিয়ে করবে রাজি হয়েছে। জমিদার গিন্নির খুশির অন্ত নেই। প্রতিদিন নামাজ পড়ে তিনি শুধু তার ছেলেটার সুমতি চাইতেন। এতদিনে স্বপ্ন তার পূরণ হয়েছে। আজ কনেপক্ষ আসবে বিয়ের তারিখ ঠিক করতে। জমিদার গিন্নি শিহাবের জন্য মেয়ে দেখেছেন, অনেক যাচাই বাছাই করে। মেয়েটার নাম সুহাসিনী। নামের মতোই মেয়েটা হাসিখুশি এবং সৌন্দর্যে অতুলনীয়। জমিদার গিন্নি সর্বপ্রথম সুহাসিনীর খবর পায় মিলির কাছে। মিলি আর সুহাসিনী একসাথেই পড়ে। মিলির সাথে নাকি চারুলতার দেখা হয়েছিল মাস দুয়েক আগে। সেদিন থেকেই মিলি এক প্রকার পণ করে নিয়েছে এইবার সে ভাইয়ের বিয়ে দিয়েই ছাড়বে। চারুলতার জীবন যখন শিহাবের জন্য থামেনি, তখন শিহাবের জীবনও ওর জন্য থামবে না। সেদিন থেকেই মিলি এক প্রকার যুদ্ধ করেই শিহাবকে বিয়েতে রাজি করিয়েছে। বিয়ের পাত্রীর সন্ধানও মিলিই দিয়েছে তাকে। ছোটবেলা থেকেই শিহাবের বিরাট ভক্ত মিলি। ভাই বলতে অজ্ঞান সেই ভাইয়ের জন্য এইটুকু করা মিলির জন্য কিছুই নয়। মিলিও হয়তো এত কিছু করতে পারত না যদি না শিহাব মিলিকে নিজের ছোট বোনের মতো ভালোবাসত। মেয়ের বাড়ি থেকে লোকজন এসে গেছে। জমিদার গিন্নির জোড়াজুড়িতে সুহাসিনীকেও নিয়ে আসা হয়েছে। সুযোগ বুঝে জমিদার গিন্নিও সুহাসিনীকে সর্বদা শিহাবের সাথে রাখতে চাইছেন। মেয়েটার চেহারায় অসম্ভব মায়া। এবার সে মায়া শিহাবকে কাবু করতে পারলেই হবে। শিহাব কি পারবে নিজের মায়াবতীকে ভুলে অন্য কারোর মায়ায় জোড়াতে? জমিদার বাড়ির পেছনের দিঘিটার পারে দাঁড়িয়ে ছিল শিহাব। প্রায় 400 বছর আগে দিঘিটা খনন করা হয়েছিল। এ বাড়ির পূর্বপুরুষেরাই করেছিল। এটিকে এখন অনেক সুন্দর করে তোলা হয়েছে। আগে এইটাকে খুব সাধারণ দিঘি মনে হলেও এখন গাছপালা লাগানো হয়েছে, বসার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। দিঘির অন্য পাশেই রয়েছে ফসলি জমির মাঠ। সব মিলিয়ে বর্তমান পরিবেশ অনেকটাই মনোমুগ্ধকর হয়ে গেছে। শিহাবও জায়গাটা খেয়াল করেছে মাত্র কয়েক বছর আগে। এরপর থেকেই গ্রামে এটি শিহাবের প্রিয় স্থান হয়ে দাঁড়িয়েছে। দিঘির পাড়ে দাঁড়িয়ে থাকার সময় শিহাবের পাশে এসে দাঁড়ালো সুহাসিনী। এখানে একা একা কি করছেন? আমি তো একাই। একা মানুষদের সবসময় একাই থাকতে হয়। মানে? না কিছু না। তুমি এখানে কিছু মনে করো না, তুমি সম্বোধন করছি। তুমি আমার অনেকই ছোট, প্রায় 10 বছর। না সমস্যা নেই, আমি এখানে আপনাকে সঙ্গ দিতে এলাম। তুমি এসেছো নাকি মা পাঠিয়ে? দুটোই। আপনার মা পাঠিয়েছেন এবং আমি এসেছি। সামনেই তো ফাইনাল। পড়াশোনা কেমন চলছে? কি জানি, কোথায় যে চলে গেছে তাকে আর খুঁজেই পাচ্ছি না। তাই ভাবলাম বিয়ে করে নেই, যদি শ্বশুর বাড়িতে তাকে খুঁজে পাওয়া যায়। শিহাব মুচকি হাসল। শিহাবের গাম্ভীর্য দেখে তাকে হাসানোর কত প্রচেষ্টা এই মেয়ের। তুমি খুবই ভালো সুহাসিনী, এক দেখায় পছন্দ হওয়ার মতো মেয়ে। তোমার এমন কাউকে বিয়ে করা উচিত ছিল যে কেবল তোমাকেই ভালোবাসবে। মানে? তুমি যথেষ্ট বুদ্ধিমান, বুঝে নাও। আপনি অন্য কাউকে ভালোবাসেন শিহাব? শিহাব উত্তর দেয় না। শূন্য দৃষ্টিতে চেয়ে থাকে দিঘির পানে। সারা জীবনের ব্যাপার বিয়ে। মেয়েটার সাথে সব খোলাসা করে নেওয়া প্রয়োজন। স্বামীর ভালোবাসা নিয়ে প্রতিটি মেয়ের মনেই স্বপ্ন থাকে। সুহাসিনীরও নিশ্চয়ই আছে, কিন্তু শিহাব যে তাকে কখনোই ভালোবাসতে পারবে না। হৃদয়ের সে জায়গাটা অনেক আগেই শিহাব অন্য কারোর নামে করে দিয়েছে। তার জায়গা থেকে তাকে চুল পরিমাণ সরিয়ে অন্য কাউকে স্থান দিতে সে নারাজ। বিয়ের আগেই মেয়েটার এইসব জানা প্রয়োজন। এতে মেয়েটার স্বপ্নও ভাঙবে না, আর শিহাবেরও জোর করে ভালোবাসার দায়বদ্ধতা থাকবে না। কি হলো শিহাব, বলুন। আমি এই কয়েকদিনে তোমাকে যতটা চিনেছি তুমি যথেষ্ট বুদ্ধিমতী। বলার আগেই অনেক কিছু বুঝে যাও তুমি। আমি একটা মেয়েকে প্রচণ্ড রকমের ভালোবাসতাম সুহাসিনী। বাসতাম বললে ভুল হবে, এখনো বাসি। কিন্তু নিয়তির লীলাখেলা কি জানো? যেই মেয়েটাকে আমি ভালোবাসতাম আমার ছোট ভাই তাকে ভালোবাসে অনেক আগে থেকেই। আমার স্বর্ণলতায় অন্য কেউ বিভোর, আর সেই ব্যক্তিটি আমার নিজেরই ছোট ভাই। এইটা জানার পর আর এগোনোর সাহস পাইনি। গুটিয়ে নিয়েছিলাম নিজেকে, কিন্তু তাকে মন থেকে মুছতে পারলাম না।
স্বর্ণলতা এত গভীরভাবে আমার হৃদয়ে দাগ কাটল যে সে দাগ নির্মূল করার উপায় আমার জানা নেই। বিশ্বাস করো, জানা থাকলেও আমি করতাম না। অবশ্য মিথ্যা বলবো না তোমাকে, আমি স্বর্ণলতাকে এর জন্য ছাড়িনি যে শাওন তাকে ভালোবাসে, বরং আমি তাকে এর জন্য ছেড়েছিলাম কারণ সে শাওনকে ভালোবাসত। তার হৃদয়ে আমার প্রতি কোনো টান নেই, ভালোবাসা তো দূরের কথা, কিন্তু তবুও আমি তাকে ভুলতে পারি না। আমার মনে কেবল তারই বিচরণ, কেবল তারই রাজত্ব। ভালোবেসে আজ সর্বহারা আমি, তবুও তাকে ভালোবেসে যাই, কোনো কারণ ছাড়াই ভালোবেসে যাই। তার জায়গাটা আমি কাউকে দিতে পারবো না সুহাসিনী, তোমাকেও না। তোমার কাছে সময় আছে, চাইলেই তুমি বিয়েটা ভেঙে দিয়ে সুন্দর করে জীবনটা সাজিয়ে নিতে পারো। সুহাসিনীর চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। শিহাবের কাছে তাকে এমন কিছু শুনতে হবে তা বোধহয় সে কল্পনাও করেনি। আপনাকে আমি প্রথম কবে দেখি জানেন? কেবলমাত্র 10ম শ্রেণীর ছাত্রী আমি তখন। বখাটেরা মিলিকে বিরক্ত করে বলে সবার সামনেই তাদের সাথে ঝামেলা হয় আপনার। 3 জনকে একাই মারলেন আপনি। আমার কিশোরী মনে সেদিন থেকেই আপনার জন্য অনবদ্য এক ভালোলাগার সৃষ্টি হয়েছিল। সেই ভালোলাগাটা ভালোবাসায় পরিণত হতে সময় লাগেনি বেশি। এমন পরিস্থিতিতে গ্রামের মেয়েদের নাকি বিয়ে দিয়ে দেওয়া হয়। মিলির মাও চাইছিলেন মিলির বিয়ে দিয়ে দিতে, কিন্তু তাতে বাধা দিয়েছিলেন আপনি। এইটা মিলির কাছে শোনা আমার। ওর যেন কোনো বিপদ না হয় তাই প্রতিদিন আপনি ওকে স্কুলে দিয়ে আসতেন এবং তাকে নিয়েও আসতেন। প্রতিদিন লুকিয়ে দেখতাম আপনাকে। মজার বিষয় কি জানেন? আমি তখন মনে করতাম মিলি আপনার আপন ছোট বোন। যেদিন জানলাম মিলি আপনার কাজিন, সেদিন আপনার প্রতি আমার মুগ্ধতা আরো বেড়ে যায়, কারণ যে নিজের কাজিনের জন্যই এতটা করতে পারে সে নিজের স্ত্রীর জন্য ঠিক কি কি করতে পারে। মিলিকে আমি কখনো কাজিন হিসেবে দেখিনি, ও আমার ছোট বোন। জানি কাজিন ভাবলে এতটা করতেন না। মিলিও আপনাকে যেভাবে ভাইয়া ডাকত সেখানে বোঝার উপায় ছিল না আপনি তার নিজের ভাই না। আমার ভেতরে বেড়ে ওঠা সুপ্ত অনুভূতিটা আমার কাছেই ছিল, কাউকে জানাইনি কখনো। আপনার সর্বস্ব যেমন স্বর্ণলতা দখল করেছে, আমার সর্বস্বও তেমনি আপনি দখল করে নিয়েছেন। আপনার মনে আছে কিনা আমি জানি না, আপনি একদিন আমার কাছে একটা হেল্প চেয়েছিলেন। তৃষ্ণার্ত ছিলেন তাই আমার কাছে পানি চান। খুবই ছোট ঘটনা, কিন্তু সারা রাত আমি ঘুমাতে পারিনি। আমার সকল পাগলামি কেবল আপনারই জন্য। সবাই তো পাওয়ার জন্য ভালোবাসে না। আমিও ভেবেছিলাম আপনাকে পাবো না, কিন্তু আমার ধারণা মিথ্যা প্রমাণ করে দিয়ে মিলি আমাকে প্রস্তাব করে আপনাকে বিয়ে করতে। আমি কয়েক মুহূর্ত স্তব্ধ ছিলাম। মনে হচ্ছিল স্বপ্ন দেখছি, ভয়ঙ্কর সুখের স্বপ্ন। স্বর্ণলতার প্রতি আপনার ভালোবাসা একতরফা ছিল, আর আপনার প্রতি আমার ভালোবাসাটাও। আপনি যেমন আমাকে ঠকাতে চান না তাই জানিয়ে দিলেন সব কথা, তেমনি আমিও যদি অন্য কাউকে বিয়ে করি তবে তাকে ঠকানো হবে। তাকে জায়গা দিতে পারবো না নিজের মনে। এর চেয়ে ভালো আপনাকেই না হয় বিয়ে করি। অন্য কাউকে ঠকানোর চেয়ে ভালো নিজে না হয় একটু ঠকে যাই। আপনার কাছে আমি আপনার স্বর্ণলতার জায়গাটা চাই না শিহাব, কিন্তু তার পাশাপাশি ছোট একটুখানি জায়গা কি আমার জন্য বরাদ্দ হতে পারে না? শিহাব জানে তার অস্তিত্ব মানেই স্বর্ণলতা। বিন্দুমাত্র জায়গা খালি নেই যেখানে স্বর্ণলতা বিচরণ করেনি, কিন্তু সেটা এই মেয়েটাকে বলতে ইচ্ছে হচ্ছে না। আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে না, এই অনুভূতিটা বড্ড পোড়ায়। তার চেয়ে বেশি পোড়ায় আমি যাকে ভালোবাসি সে অন্য কাউকে ভালোবাসে, এই অনুভূতিটা। নদীর পাড়ে অবস্থিত ছোট্ট একটি বসতবাড়ির সামনে দাঁড়িয়ে আছে শিহাব। বাড়িটি দেখলেই বোঝা যায় এখানে অনেক দিন যাবৎ কারোর আনাগোনা নেই। এই বাড়িটি স্বর্ণলতার। শিহাব শুনেছে এখন নাকি আর কেউই এখানে থাকে না, আর ওদের কোনো আত্মীয়স্বজনও নেই যারা বাড়িটি দখল করবে। ফলাফলস্বরূপ বাড়িটি খালিই পড়ে আছে। দরজায় তালা দেওয়া নেই। গ্রামে বেশিরভাগ বাড়িতেই তালা দেওয়া হয় না, সবাই আপনজনকে চুরি করবে। শিহাব বিনা বাধায় ঘরে প্রবেশ করল। ঘরে ধুলা জমেছে, চারিদিকে মাকড়সার জাল। সেগুলাকে উপেক্ষা করে শিহাব ভেতরে এলো। কোনো কারণ নেই, এমনি একবার দেখতে এলো তার স্বর্ণলতার পরিত্যক্ত বাসটি। সবকিছু নিজের জায়গাতেই আছে, কোনো কিছুরই কোনো নড়চড় হয়নি।
শিহাব চারুর ঘরের দিকে এগিয়ে গেল। চারুর অনেক কিছুই এখানে ছড়ানো ছিটানো। আপন খেয়ালে শিহাব আলনাটার দিকে এগলো। অনেকগুলো জামাকাপড়ের মাঝে একটি পোশাক বিশেষভাবে শিহাবের দৃষ্টি আকর্ষণ করছে। সাদা রঙের মাঝে সবুজ ছাপার একটি সালোয়ার কামিজ। এই পোশাকেই শিহাব প্রথমবার তার স্বর্ণলতার সাক্ষাৎ পায়। শীতকালের সেই দুপুরবেলা আজও অমলিন শিহাবের স্মৃতির পাতায়। অদ্ভুত, এতদিন পরেও সালোয়ার কামিজটা এখানে আছে। অবশ্য এরপর চারুলতা এটাকে পরার বিশেষ সময় পায়নি। কিছুদিন পরেই বিয়ে হয়ে যায়, তার সাথেই রেখে যায় এসব কিছু। শিহাব চারুলতার সেই ওড়নাটি নিজের কাছে রেখে দিল। স্মৃতি হিসেবে এর চেয়ে ভালো আর কি হয়। নাজিমুদ্দিনের ঘরে টেবিলের উপর শিহাব একটি ডায়েরি দেখতে পায়। শিহাব সেটায় বিশেষ দৃষ্টি দিল না। কারোর ব্যক্তিগত জিনিস এভাবে দেখা উচিত না, কিন্তু টেবিল ক্রস করার সময় ধাক্কা লেগে ডায়েরিটা পড়ে গেল আর সেখান থেকে বেরিয়ে এলো একটি ছবি। ছবিটি নাজিমুদ্দিনের, আর তার পাশেই বসে আছে শিহাবের অতি পরিচিত দুজনেই পুরুষ। ছবিটি দেখে শিহাবের ভ্রু কুঁচকে এলো। দুজনের জামাকাপড়ই কিছুটা অন্যরকম। কই, তাদের তো কখনো এমন পোশাক পরতে দেখেনি শিহাব। কৌতূহল বশত ডায়েরিটা খুলল। প্রতিদিনের দিনলিপি লেখা নেই এতে। এতে একসাথে রয়েছে একটি জীবনকাহিনী যা অসমাপ্ত। সম্ভবত লেখার সময় নাজিমুদ্দিন কোথাও বের হন আর তিনি কখনো বাসাতে ফিরে আসেননি, তাই ডায়েরিটা এখনো এখানেই রয়েছে। শিহাব প্রথম থেকেই পড়া শুরু করল। সেখানে তার আর রাধা দেবী শারদা সম্পর্কে বিস্তারিত ঘটনা লেখা আছে। শিহাবের কাহিনীটা ভালোই লাগলো, তবে লুকিয়ে লুকিয়ে তার স্নান করা দেখার ব্যাপারটা বেশ জঘন্য মনে হলো। তবে কে জানতো এটা কেবল জঘন্যতার শুরু। এরপর ধীরে ধীরে শিহাব সকল কিছু জানতে পারল। মেয়েদের নিয়ে করা ব্যবসা সম্পর্কেও খুঁটিনাটি বিষয় জানল, আর জানল নিজের মেয়েকে নিয়ে করা নাজিমুদ্দিন ওরফে বিশ্বজিতের ভয়ঙ্কর ষড়যন্ত্র কথা। সেখানে উল্লেখিত বস নামক ব্যক্তিটির কথা, কিন্তু ডায়েরিটি অসম্পূর্ণ। অসম্পূর্ণ হলেও এখানে যে ভয়ঙ্কর এক ষড়যন্ত্র আছে তা ধারণা করতে পারছে শিহাব। আর সবচেয়ে রহস্যময়ী হলো সেই ছবিটা। এরা দুজন এখানে এই ছবিতে কেন? তবে কি বসের সাথে এদের কোনো সম্পর্ক আছে? এরাই ক্ষতি করতে চায় শিহাবের স্বর্ণলতার। এ কি করে সম্ভব? শিহাব খুব ভালোবাসে তাদের। তারা কিভাবে এমন কিছু করতে পারে? যদি নাজিমুদ্দিনের লেখা এই ডায়েরিটা সত্য হয় আর এই ছবিটি সত্যিই বসের সাথে কানেক্টেড হয়, তাহলে চারুলতার ভীষণ বিপদ। এই বিপদ থেকে বাঁচাতে হবে তাকে। একজন বাবা কিভাবে এমন জঘন্য চিন্তাভাবনা করতে পারে? তাছাড়া সবচেয়ে বড় প্রশ্ন, সে এইসব লিখে নিজের বিরুদ্ধে এত বড় প্রমাণই বা কেন রেখেছে, আর এই ছবিটাই বা কেন রেখেছে? তবে কি এই ডায়েরি আর ছবির মাধ্যমে সে কাউকে কোনো মেসেজ দিতে চাইছিল? কিন্তু কাকে? আর এভাবে কেন? না, অনেক প্রশ্ন সামনে এসে যাচ্ছে। স্বর্ণলতার জীবন ঝুঁকিতে আছে। তাকে বাঁচতে হবে। সকল প্রশ্নের উত্তর পেতে হবে। আর এই গ্রামে থেকে এইসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে না। খুব দ্রুত শহরে যেতে হবে। এইসব প্রশ্নের উত্তর কেবল এ দুজনই দিতে পারত, আর এখন কেবল একজনই দিতে পারবে। জমিদার বাড়ির বাগানে বসে আছে মিলি। আজ নিজের প্রিয় বান্ধবীর সাথে ভাইয়ের বিয়ের ডেট ফাইনাল হওয়ার কথা ছিল, কিন্তু 1 ঘন্টা যাবৎ খোঁজাখুঁজি করেও শিহাবকে কোথাও পাওয়া গেল না। শেষ পর্যন্ত জমিদার গিন্নি মিথ্যা ফোনের বাহানায় জানালেন শিহাব গুরুত্বপূর্ণ কাজে শহরে গেছে, দ্রুতই ফিরে আসবে। বিয়ের তারিখ যেন ঠিক করে নেওয়া হয়। সুহাসিনীর বাড়ির সকলে কথাটা মেনে নিলেও মিলির মনে সন্দেহ থেকে যায়। শিহাবকে আজ অবধি বুঝে উঠতে পারল না সে। মিলির ভাবনার ঘোর কাটে ফোনের আওয়াজে। স্ক্রিনে জলজল করছে অভি নামটি। মিলি প্রচণ্ড অভিমানে কলটা কেটে দিয়ে ফোন সুইচ অফ করে দিল। অভি নামক এই ছেলেটাকে সে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে, কিন্তু অভি নিজের ক্যারিয়ার নিয়েই ব্যস্ত। সে প্রেম করতে পারবে অথচ বিয়ে করতে পারবে না। ওইদিকে মিলির মা তাকে বিয়ে দিতে উঠে পড়ে লেগেছে। এই কথা অভিকে জানাতেই সে বলল, আমি জব খুঁজছি। বেকার ছেলের কাছে তো আর তোমার মা তোমাকে বিয়ে দেবে না। অভির কথা মাথায় আসতেই রাগ সপ্ত আসমানে উঠল মিলির।
আজ যদি সে এই ছেলেটাকে ভালো না বাসতো তাহলে নিঃসন্দেহে মায়ের পছন্দ করা ছেলেটিকেই বিয়ে করে নিত। মিলিকে প্রথমবার কল দেওয়ার পর সে ফোনটা কেটে দিল এবং দ্বিতীয়বার ফোন দেওয়ার পর ফোনটাই বন্ধ পেল অভি। মেয়েটার অভিমান আজকাল খুব বেড়েছে। তাকে কি না বিয়ে করতে হবে? যেখানে হাজার হাজার সুন্দরী মেয়ে অভির আশেপাশে ঘোরাঘুরি করে সেখানে অভি কি না বিয়ে করবে মিলিকে? তবে মেয়েটা বেশ কাজের। জমিদার বাড়ির সকল খবরাখবর মিলির কাছে খুব সহজেই পাওয়া যায়। ওই বাড়ি সম্পর্কে কৌতূহলের অন্ত নেই অভির। কিছু একটা আছে সেখানে যা সবাই লুকাতে চাইছে। অভি ল্যাপটপের দিকে মনোযোগ দিল। খুব বড় একটা ডিল করতে হবে এইবার। একেবারে 300 মেয়ে দিতে হবে। মেয়েরা প্রায় প্রস্তুত। শুধু আর 5টা মেয়ে প্রয়োজন। না 5 জন নয় 4 জন, কারণ একজন হবে চারুলতা। আর অন্যান্য মেয়েদের তুলনায় চারুলতাকে আলাদা করে পাঠানোর চিন্তাভাবনা অভির। ওই মেয়ের জন্য অনেক টাকা পাওয়া যাবে। একটা পর্যায়ে ক্লান্ত হয়ে অভি ল্যাপটপ বন্ধ করে দিল। ক্লান্ত হয়ে গেছে সে এইসব করতে করতে। ছেড়ে দেওয়া উচিত হবে কি? অভি মুচকি হাসল। সে চাইলেও আর এইসব ছাড়তে পারবে না। আর তাছাড়া এটা তার নেশা হয়ে দাঁড়িয়েছে। এইবার মেয়েগুলো পাচার করা হয়ে গেলে একটা লম্বা ভ্যাকেশনে যাবে বলে ঠিক করল সে। কাজ করতে করতে ক্লান্ত সে। এমন সময়ই ঘরে প্রবেশ করল স্মৃতি। কি করছো অভি? টাকার কথা ফাইনাল করলাম। বেশ বড় ডিল বুঝলে। তুমি এখানে? চলে এলাম তোমার সাথে সময় কাটাতে। এখন বলো তোমার প্ল্যান কি? কিসের প্ল্যান? আরে কিসের প্ল্যান মানে? চারুলতার কি করবে? তাকে আমার উপর ছেড়ে দাও। ও আর 5টা সাধারণ মেয়ের মতো নয় যাকে এখানে এনে বন্দি করে রাখবো। একেবারে লাস্ট মোমেন্টে ওকে তুলে এনে প্লেনে উঠিয়ে দেব। এখানে এনে আটকালে ও নিজে তো কোনো না কোনোভাবে মুক্ত হবেই, মেয়েগুলোকেও মুক্ত করে দেবে। এমন সাংঘাতিক মেয়েকে নিয়ে আমি ঝুঁকি নেব না। আমি ভেবেছিলাম গ্রামের মেয়ে একটুতেই কেঁদে কেটে অস্থির হয়ে যাবে, কিন্তু এই মেয়ের মনোবল দেখে আমি হতবাক। এইটুকু মেয়ে এত মনের জোর কোথায় পেল কে জানে। তুমি ভাবতে পারো ও আমাকে আঘাত করে পালায়? কত সাহস ওর! তুমিও বা কেন ঘরবাড়ি ছেড়ে ওকে ঝোপে নিয়ে গিয়েছিলে? রাস্তায় ছিলাম তখন। পাশে সুন্দরী মেয়ে, গায়ের কাপড় এলোমেলো, কন্ট্রোল করতে পারিনি, তাই বলে ঝোপে। আর কোনো কমফোর্টেবল স্পেস সেখানে ছিল না। আমি শুনেছিলাম মেয়েটা তেজি, কিন্তু এতটা হবে জানতাম না। রাস্তার মাঝে হুট করে গায়ে পরে জানতে পারি সে নিজের ভাইকেও খুঁজে পেয়ে গেছে। আর হামিদও কেমন হারামি। ভেবেছিলাম সুবহানের ছেলে, দেখতেও ভালো। একটু টাকা পয়সা আর নারীর লোভ দেখিয়ে হাত করে নেব, আর ওকে হাত করতে পারলে চারুলতাও এমনিতেই আমাদের হাতে চলে আসবে। কিন্তু শালা হারামি আমার প্ল্যানে জল ঢেলে দিয়ে মায়ের মরার পর সম্পূর্ণ রূপই পরিবর্তন করে ফেলল। আগে যেখানে চারুলতার সাথে ওর বিন্দুমাত্র মতে মিলত না, সেখানে ওই শালা হারামি কিভাবে 360 ডিগ্রি পল্টি খেয়ে বোনের দলে চলে গেল। একবার ভাবো কতটা বদলালে সুবহান পর্যন্ত নিজের ছেলেকে ভয় পেয়ে টাকা কিংবা নারীর অফার করতে পারে না। বেশি ভালো মানুষই দেখাতে এসে আমার প্ল্যানটাতেই জল ঢালল। ওকে দলে আনতে পারলে দলে মেয়েদের আটকানো যেত। ছেলে দেখতে সুবহানের মতো, আর তার ব্যবহার মায়ের মতো। ব্যবহারটা বাপের হলেই তো সব পরিকল্পনা অনুযায়ী হতো। হারামি শুধু চারুলতাকে নিয়ে গেল না, বরং একের পর এক খুন করতে সাহায্য করল। আর মেয়েটারও বা কত সাহস এইভাবে কেউ কাউকে খুন করে? আমার চেয়েও ভয়ঙ্কর এরা। স্মৃতি ভ্রুকুটি করে তাকালো অভির দিকে। তুমি ওদের দুর্নাম করছো নাকি প্রশংসা? তুমি যেটা মনে করো, তবে এরা দুজনেই বেশ কাজের। দলে আসলে বেশ লাভ হতো আমাদের। এরা আমাদের বিশ্বস্ত লোকেদের খুন করলো, আর তুমি ওদের দলে টানতে চাইছো। ওরা কেউই বিশ্বস্ত ছিল না। চোখ কান খোলা রাখলেই বুঝতে। এদের মরায় কিছুই যায় আসে না। সুবহান, স্মৃতি, একটু তো সম্মান দাও তাকে। ওই হারামিকে আবার কিসের সম্মান? এই অভি। স্মৃতি গলা জড়িয়ে ধরল অভির। অভির ভাবান্তর হলো না। বলো, বিয়ে করবে আমাকে? তুমিও?
আমিও কি? বিয়ের কথা বলছো কেন? আরও কেউ বলেছে নাকি? অভাব নেই, তাদের কথা বাদ দাও। তুমি আমাকে দেখো, বলো বিয়ে করবে কি না? না। মধু খাওয়া তো শেষ, এখন কেন বিয়ে করবে? জানোই তো, শুধু শুধু নিজের সময়টা নষ্ট করো কেন? বাই এনি চান্স তুমি কি বিয়ের জন্য ভার্জিন মেয়ে খুঁজছো? আরে ধুর, ডেরায় নতুন আসা অধিকাংশ মেয়েই ভার্জিন। এসব ভার্জিন মেয়ে হাতের ময়লা হয়ে দাঁড়িয়েছে। তাহলে কাকে বিয়ে করবে? যার কাছে মধু পেয়েছো তাকেও করবে না, যার কাছে পাওনি তাকেও করবে না, তাহলে করবে কাকে? অবশ্য মধু না পাওয়া মেয়েগুলো অধিকাংশই খ্যাত টাইপের হয়, যেমন চারুলতা। এর জন্যই তো তাকে বিয়ে করলে না। চারুলতাকে বিয়ে করিনি শিহাবের জন্য, বুঝে ফেলতো সব। তাছাড়া তার চোখের সামনে চারুলতাকে গায়েব করা যেত না। মেয়ে বেশ সুন্দরী ছিল। সুন্দরী হয়ে কি লাভ? বিয়ে হয়েই বা কি লাভ? সে পার্মানেন্ট তো আর হতো না। সেই ভিনদেশে দামি হোটেলের বিছানায় শোভা পেত। আমার জীবনে পার্মানেন্ট কেউ আসুক আমি চাই না। এখনই বেশ ভালো আছি। কিসের অভাব? না টাকা পয়সার আর না নারীর। এভরিথিং পারফেক্ট। আমাকে বিয়ে করতেই পারো। না স্মৃতি, তোমার উপর আমার ভীষণ রাগ হয় মাঝে মধ্যে। জাকগে বাদ দাও। এইবার বলো চারুলতাকে ঠিক কবে আনবে? আমাদের ফ্লাইট রাত 9টায়। সব ঠিকঠাক করাই আছে, কেউ সন্দেহ করবে না। মেয়েগুলোকে হিপনোটাইজ করে পাঠাবো লিগ্যাল ভাবে। মানে? তুমি পাগল হয়েছ? না, সব খরচ তাদের। তারা এভাবে নিতে চায়। কি পাগলের সাথে ডিল করো অভি? আমাদের টাকা দিয়ে কাজ। তারা যদি এতগুলো মেয়ের পাসপোর্ট ভিসা তৈরি করে লিগ্যালি নিতে চায়, আমার অসুবিধা কোথায়? তবে সম্পূর্ণ লিগ্যাল হবে না ব্যাপারটা। আর চারুলতা, তাকে রাত 8টার মাঝে কিডন্যাপ করব। মেয়ের মানসিক শক্তি প্রবল। হিপনোটাইজ করলে খুব একটা কাজ হবে বলে মনে হয় না। ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দিলে কেমন হয়? চিন্তা করো না, ইনজেকশন লাগবে না। আমাকে দেখে এমনিতেই ও অজ্ঞান হয়ে যাবে। দুজনেই উচ্চস্বরে হেসে উঠল। স্মৃতি কোনোমতে হাসি থামিয়ে বলল, তোমার এই ভোলা ভালা ফেস দেখলে কে বলবে তুমি এসবের সাথে জড়িত থাকতে পারো? কেউ তো আমার ফেস দেখবেই না। সুন্দরী চারুলতাও দেখেনি। ওর নামের পাশে বারবার সুন্দরী ট্যাগ যোগ করার কি অর্থ? তুমি প্রুভ করতে চাইছো সে আমার চেয়েও বেশি সুন্দর? নিঃসন্দেহে চারুলতা বেশি সুন্দর, তবে তার সাথে ইন্টিমেট হয়েছি আমি। শুধু শারীরিক প্রশান্তিই পাওয়া যায় তোমার কাছে, কিন্তু আমি শুধু শারীরিক প্রশান্তিই নয়, মানসিক প্রশান্তিও পাই। তুমি প্লিজ ওকে হিংসে করো না। ও তোমার যোগ্য না স্মৃতি। ও তো তোমারই বোন। বলো বোন মাই ফুড। ওই শালা হারামি কুত্তার বাচ্চা শুভানরে আমি নিজের বাপ মানি না, তাহলে ওর মেয়ে আমার বোন কিভাবে হয়? তুমি মানো আর মা মানো, শুভান তোমার বাবা আর চারুলতা তোমার বোন। অভি দেখো, মন মেজাজ ভালো আছে আমার, একদম খারাপ করবে না। আচ্ছা ঠিক আছে, চলো একটু আদর করে দেই। শুধু আদরই করবে, বিয়েটা করবে না? না, ইন্টিমেট হতে বিয়ের প্রয়োজন হয় না। তুমি কাছে এসো তো। নাজিমুদ্দিনকে খুন করার পর প্রায় 6 মাস কেটে গেছে, এখনো অবধি কোনো সুরাহা হয়নি। চারুর সন্দেহ দিনে দিনে বেড়েই চলেছে সাজিদের প্রতি। আজ বাসায় শুধু চারু, হামিদ আর সাজিদি আছে। পুতুল স্কুলে আছে আর নাজমা বেগম বেড়াতে গেছেন বোনের বাড়িতে। হামিদের চিন্তার অন্ত নেই এখন। চারুকে সে সাজিদের সাথে একা ছাড়তে বেশ ভয় পাচ্ছে। চারুর ও বাড়ি থেকে চলে আসার পর প্রায়ই ফোন করে খোঁজখবর রাখছে। সাজিদকে এখন সেও বিন্দুমাত্র বিশ্বাস করে না। সন্দেহ করার কোনো কারণও পায়নি, কিন্তু চারু সাজিদকে বিশ্বাস না করায়ও ও করতে পারছে না। সবসময় চারুর আশেপাশেই থাকছে। কিছুক্ষণ যাবৎ এই ব্যাপারটা সাজিদও খেয়াল করেছে, তবে হামিদের এমন করার কারণ তার বোধগম্য হল না। চারু মেনে নিয়েছে সাজিদকে, এর অবশ্য একজন কারণ ছিল। চারুর মনে এক মুহূর্তের জন্য সন্দেহ ডানা বাঁধে যে সাজিদই বশ হতে পারে। বশ নামক সেই অজ্ঞাত ব্যক্তিটি জোর করেই শারীরিক সম্পর্কে জড়িয়েছিল চারুর সাথে।
সাজিদের কাছাকাছি গিয়ে সে বুঝতে চাইছিল সাজিদই সে কিনা। চারু বুঝতেও পেরেছে লোকটা সাজিদ ছিল না। তবে সাজিদের আচরণ সত্যিই মুগ্ধ করেছিল চারুকে। যতদিন না সে তার কাছে গিয়েছিল ততদিনে একবারের জন্য সাজিয়ে নিজের অধিকার ফলাতে আসেনি। সারা জীবন সকলের অবহেলা পেয়ে আসা চারু প্রথমবারের মতো এতটা গুরুত্ব পায় সাজিদের কাছে। এই ব্যাপারটাতে চারু ও সাজিদকে নিজের অনিচ্ছায় অনেকটাই জায়গা দিতে বাধ্য হয় নিজের মনে। অবশ্য এইটা সাজিদের নিজস্ব অর্জন। চারু দিতে চায়নি, কিন্তু সাজিদ আদায় করে নিয়েছে। ভালোবাসাহীন চারু প্রথমবারের মতো এতটা ভালোবাসা উপলব্ধি করতে পারে। এর আগে তার কাছে ভালোবাসা বলতে ছিল শাওন। শাওন শুধু নিজের মতামত অন্যের উপর চাপাতেই পারত, আর শিহাব ভালোবাসলেও কখনো শাওনের মতো অধিকার ফলায়নি। সে চারুকে বুঝেছে, কিন্তু চারুকে তা বুঝতে দেয়নি। শিহাবের ভালোবাসার ধরনে আজও সে অনন্য, কিন্তু চারু তো চেয়েছিল একটু কেয়ার, একটু বুঝতে পারা মানুষ। চারুর সেই মানুষটা হয়েছিল সাজিদ। অবশ্য চারু এখনো প্রস্তুত সাজিদ সম্পর্কে সব মেনে নিতে। এমন প্রস্তুতি সে আগেই নিয়ে রেখেছে নিজ মনে। দুপুরে তিনজনেই খেতে বসেছে। নানান পদ আইটেমের মাঝে একটা ছিল কলিজা ভুনা। কলিজা ভুনাটা দেখেই সাজিদের মনে আবারও প্রশ্ন জাগল, নাজিমুদ্দিনের কলিজাটা কি করেছিলেন বেলিফুল? বলবো না প্লিজ, অন্তত এখন তো বলুন। আর কত অপেক্ষা করাবেন? হামিদ খেয়ে ফেলেছে। কথাটা শুনেই হামিদ লাফিয়ে টেবিল থেকে উঠে গেল। কি কইতাছস এইগুলা? মাথা খারাপ নাকি? ঠিকই বলছি। দেখ চারু, মিথ্যা বলবি না। আমি মোটেও কারোর কলিজা খাই নাই। আমি কখন বললাম তুমি খেয়েছ? আমি কখনো তোমাকে হামিদ ডেকেছি? হামিদ ভ্রুকুটি করে তাকালো চারুর দিকে। সত্যি কইরা বলতো, কলিজাটা কি করছস? খায়া ফেলস নাই তো আবার? তুই কিন্তু আমারে কথা দিছিলি। আমি খাইনি। হামিদ খেয়েছে। আরে বইন, কোন হামিদ? ঘরে তো আমি আর তুই ছাড়া আর কেউ ছিল না। তোমাদের একটা গল্প শোনাই। আমরা কি বাচ্চা যে গল্প শুনব? শোনো না। আপনি বলুন বেলিফুল, আমি শুনছি। আমি যখন কলেজে যেতাম তখন প্রতিদিন অনেকগুলো প্রাণী দেখতাম। তাদের মাঝে ছিল একটা রুগ্ন কুকুর। কত অসহায় সে! তার জন্য আমার খুব মায়া লাগতো। তার ছোট একটা বাচ্চা ছিল। বাচ্চাটাকেও সে অনেক ভালোবাসতো। মায়ের ভালোবাসা সর্বদাই অতুলনীয়, হোক সে মানুষ অথবা পশু। এইটা ছিল তোর গল্প। এই গল্প দিয়া কি প্রমাণিত হয়? একদিন সেই কুকুরটা মারা যায়। তার বাচ্চাটা অসহায় অবস্থায় ওভারব্রিজে বসে থাকত। না খাওয়ার কিছু ছিল আর না থাকার জায়গা। সাদা ধবধবে কুকুরছানা, কিন্তু ময়লা হয়ে গেছে। সেদিন বৃষ্টি হচ্ছিল আর ও একা একা ভিজছিল সেই ওভারব্রিজে। আমার খুব মায়া লাগে তাকে আমি বাসায় আনি। তারপর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজের কাছেই রেখে দেই। ও সবসময়ই আমার সাথে সাথে থাকত। নিজ ভাষায় আমার সাথে কথা বলতো। আমিও বলার চেষ্টা করতাম। এক পর্যায়ে ও আমার বন্ধু হয়ে যায়। এই কাহিনী আমি জানি। সারেন্ডার করণের আগে তুই ওই কুত্তাটারে আমার কাছে রাইখা গেছিলি। এখন এইগুলা বলতাছস কেন? আমাকে শেষ করতে দাও। আচ্ছা কর। একটু বড় হওয়ার পর ও আমার সাথে রাস্তায় বের হতো। আমাকে কেউ কিছু বললে তার উপর ঝাঁপিয়ে পড়ত। একদম বড় ভাইয়ের মতো রক্ষা করত আমাকে। তাই আমি ওর নাম দেই হামিদ। আর হামিদই খেয়ে নিয়েছে কলিজাটা। হামিদ স্তব্ধ হয়ে গেল আর সাজিদ ভ্যাবাচেকা খেয়ে গেল। তাহলে হামিদের কলিজা খাওয়ার এই রহস্য। নিজের মাথায় নিজেরই দুটো মারতে ইচ্ছা করছে, আর এই হামিদের কলিজা খাওয়ার বিষয়টা ভাবতে ভাবতে কত রাত ঘুমায়নি সে। হামিদ কিনা শেষ পর্যন্ত চারুর পোষা কুকুরটির নাম। হামিদ এখনো ভাবছে তার আসলে কি করা উচিত, কি বলা উচিত। ভাগ্যিস ও সেদিন কুকুরের নাম জানতে চায়নি। ওর আর কুকুরের নাম এক জানলে সেদিন নিশ্চিত হার্ট ফেল করে মারা যেত। এমন সময় দরজায় কলিং বেল বেজে উঠল। এ সময়কে চারু হাত ধুয়েই দরজাটা খুলে দিল।
দরজার অপর পাশে থাকা ব্যক্তিটাকে দেখে এক মুহূর্তের জন্য থমকালো চারু। হিমেল এসেছে। হ্যালো চারুলতা, অনেক দিন পর দেখা হলো তোমার সাথে। কেমন আছো? হিমেলের কথা শুনে এক মুহূর্তের জন্য থমকে গেল চারু। তার মানে হিমেল আগেই জানতো চারু এখানে আছে। সাজিদ তাকে মিথ্যা বলেছিল। তবে কি ওর সন্দেহই সত্য? চুপ করে থাকবেন না সাজিদ, উত্তর দিন। হ্যাঁ বেলিফুল, হিমেল সবই জানত। কেন করলেন এত বড় ছলনা? ছলনা করিনি বেলিফুল, যা করেছি, যতটুকু করেছি আপনার জন্যই করেছি। আমি জানি আপনি আমাকে বিশ্বাস করেন না, কিন্তু একটু ভরসা রাখুন, আমার দ্বারা এমন কিছু হবে না যাতে আপনার ক্ষতির সম্ভাবনা আছে। বিশ্বাস করতে হবে না, ভরসা করুন। বিশ্বাস আর ভরসা কি আলাদা জিনিস সাজিদ? একটু পার্থক্য আছে। কি? পরে বলি। চারু প্রতিউত্তর না করেই সেখান থেকে চলে এলো। নিচে হামিদ আর হিমেল আছে। সাজিদও সেদিকেই গেল। হামিদ এখনো চেনে না হিমেলকে, কে জানে তার সম্পর্কে জানলে হামিদের কি প্রতিক্রিয়া হবে। তবে কি এই সব কিছুর সাথে হিমেলও জড়িত? হঠাৎই স্টোর রুমে কিছু আওয়াজ পাওয়া গেল। চারু বিরক্ত হল। বেড়ালটা আবার এসেছে, আর এইবার সে স্টোর রুমে হানা দিয়েছে। থাকুক ওখানেই আটকে, কিন্তু পরক্ষণেই আবার মায়া লাগলো তার জন্য। সেখানে ঢোকা গেলেও বের হতে পারবে না বেড়ালটা। চারু দরজা খুলে স্টোর রুমে এলো। এ ঘরে আগে কখনো আসেনি সে। সব অব্যবহৃত জিনিসপত্রে ঠাসা। চারু জানালাটা খুলে দিয়ে হাতে কিছু একটা তুলে নিয়ে বেড়ালটাকে তাড়া করতেই বেড়ালটা দৌড়ে পালালো। হাতে ছিল একটা লাঠির মতো বস্তু। চারু সেটাকে ছুঁড়ে ফেলল। কোথায় পড়বে কিছু যায় আসে না, এমনিতেও এখানে কেউ আসে না। সেটা গিয়ে আলমারিতে লাগলো, আর সেখান থেকে একটা ছবি বেরিয়ে এলো। ছবিটি হাতে নিয়ে স্তব্ধ হয়ে গেল চারু। নাজমা বেগমের পরনে একটি লাল শাড়ি, মাথা ভর্তি সিঁদুর। তার একপাশে দাঁড়িয়ে আছে নাজিমুদ্দিন, আর অন্য পাশে আরেক লোক। চারুর অবাক হওয়া শেষ হয় না। একটা কোনায় দেখা যায় হিমেল আর দুটো সাজিদকে। কোনোরকম এডিট না এটা। দুজনের কাপড় ভিন্ন। একজনের হাতে বই, আরেকজনের হাতে জুসের গ্লাস। তিনজনেই হেসে কথা বলছে। এই অবধি দেখে হয়তো চারু সবটাই মেনে নিতে পারত, কিন্তু একটু দূরেই এক কোণে দেখা যাচ্ছে হামিদকে। হামিদকে দেখেই চারুর দুনিয়া ঘুরতে লাগল। হামিদ, ওর ভাই, যাকে ও অন্ধের মতো বিশ্বাস করে। তার মানে হামিদ আগে থেকেই সব জানত। চারুর যেন চিন্তাশক্তি লোপ পেল। মনে মনে একটা কথাই বাজছে, এত বড় ধোঁকা হামিদ কিভাবে করতে পারল এমনটা? কারোর পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। নিচ থেকে কেউ একজন উপর আছে, সম্ভবত সাজিদ। চারু বিন্দুমাত্র নড়ল না। এখন আর লুকোচুরির কিছু নেই। যা হওয়ার সরাসরি হবে। চারু কেমন অপ্রকৃতস্থের মতো তাকিয়ে আছে ছবিটির দিকে। ছবিতে থাকা ছেলেটি হামিদ, তা এখনো বিশ্বাস হতে চায় না চারুর। মনে হচ্ছে এখনই কিছু হবে আর তার ঘুম ভেঙে যাবে। তারপর দেখা যাবে সে স্বপ্ন দেখেছে। হামিদ জড়িত নয় এসবের সাথে। এইটা কেবলই এক দুঃস্বপ্ন। দুনিয়ায় সবাইকে সে খারাপ হিসেবে মানতে পারবে, কিন্তু হামিদ সবসময় যাকে অন্ধের মতো বিশ্বাস করে এসেছে, সে কিভাবে? হামিদ কিভাবে পারল চারুর বুকের ভিতরটাকে চূর্ণবিচূর্ণ করে দিতে? চারুর শরীরে যে একটা আঘাত সহ্য করতে পারে না, সে কিভাবে মনে এতটা আঘাত করতে পারে? চিন্তাশক্তি এমন লোক কেন পাচ্ছে চারুর? এমন সময়ই দরজা খুলে ভিতরে প্রবেশ করল সাজিদ। চারুর হাতে থাকা ছবিটা দেখে এক মুহূর্তের জন্য চমকে উঠল সে। এত বড় ছলনা কিভাবে করলেন সাজিদ? চারুর শান্তকণ্ঠে এমন কথায় দিশেহারা হয়ে গেল সাজিদ। না বেলিফুল, আপনি ভুল বুঝছেন আমাকে। আপনি যেমনটা ভাবছেন তেমন কিছু না। চারু কিছু না বলে স্টোর রুম থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে গেল। সাজিদও চারুর পিছু পিছু ছুটল। বেলিফুল, আমার কথাটা শুনুন বেলিফুল। সাজিদের কথার প্রতিউত্তর করল না চারুলতা। গোপনে বিছানার নিচে লুকিয়ে রাখা ছুরিটা বের করল সে। আপনাদের আজ আমি খুন করব সাজিদ।
বিশ্বাসঘাতকদের জায়গা আমার জীবনে নেই। বেলিফুল, আপনি ভুল বুঝছেন আমাকে। আমার কথাটা আগে শুনুন। কি মনে হয় আপনার আপনি আমাকে যাচ্ছে তাই বুঝিয়ে দেবেন আর আমি তা মেনে নেব? আপনি আগে শুনুন। চারু হঠাৎই খুব আক্রমণাত্মক হয়ে উঠল। হামিদের ছলনা মেনে নিতে না পেরে কাছে থাকা সাজিদের উপরই সে আক্রমণ করে বসে। সাজিদের হাতের কিয়দংশ কেটে রক্তক্ষরণ শুরু হয়। কেন এমনটা করলেন সাজিদ? আমার মনে একটু হলেও জায়গা তৈরি করতে সক্ষম হয়েছিলেন আপনি, তবে কেন মুহূর্তে সব তছনছ হয়ে গেল? বেলিফুল, আপনি। চারু এইবার চিৎকার করা শুরু করল। ঘরের মাঝে সাজিয়ে রাখা ফুলের টবগুলো ছুঁড়ে মারল সাজিদের দিকে। প্রচণ্ড রকমের ধস্তাধস্তি শুরু হয়ে যায় তার সাজিদের সাথে। সাজিদ শুধু নিজেকে বাচ্চা ছিল, কিন্তু চারুকে আঘাত করছিল না, ফলে একটা পর্যায়ে গিয়ে চারু সাজিদকে কাবু করে ফেলল। সাজিদকে ছুরির আঘাত করতেই যাবে এমন সময়ই কেউ ঝাপটে ধরল চারুকে। সাজিদের কাছ থেকে সরাতে চাইছে। চারুর মাঝে কোনো হিতাহিত জ্ঞান নেই। সে চেষ্টা করে যাচ্ছে নিজেকে ছাড়ানোর। একজন পারছে না বলে আরও একজন এসে চারুকে শান্ত করার চেষ্টা করে থাকে। দুজন মিলে আটকে নেয় চারুকে। চারু একবার পেছনে ফিরে তাকায়। প্রথমে যে তাকে ধরেছিল সেটা হামিদ, এবং পরবর্তীতে হিমেল এসে সাহায্য করেছে তাকে। চারু, কি করতাছস তুই? সাজিদরে খুন করতে চাইতাছস কেন? হামিদের কথায় এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল চারু। কলিজাটা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে তার। তুমি কিভাবে পারলে এমনটা করতে? চারুর কথায় থমকে গেল হামিদ। চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। তবে কি চারু সব জানতে পেরে গেল? অন্ধের মতো বিশ্বাস করেছিলাম তোমাকে আমি। এই প্রতিদান দিকে আমার বিশ্বাসের। চারু, আমার কথাটা শোন। আমি। চারু সুযোগ দেয় না। হঠাৎই এলোমেলো তারা চিহ্ন ঘাত করা শুরু করে হামিদকে। হাত দিয়ে করা আঘাত হামিদের শরীরে না লাগলেও কলিজা ক্ষতবিক্ষত হচ্ছে তার। চারুর এ অবস্থা সে কিছুতেই মানতে পারছে না। যার জন্য এত কিছু হলো তারই এই অবস্থা কিভাবে মানবে হামিদ? সাজিদ আর হিমেল চারুকে আটকানোর চেষ্টা করলে ঘরে থাকা বড় ফুলদানিটা দিয়ে হিমেলের মাথায় সর্বশক্তি দিয়ে আঘাত করল চারু। হিমেল অচেতন হয়ে মেঝেতে পড়ে গেল। চারুর পাগলামি থামল না। সে সাজিদকেও ফুলদানি দ্বারা আঘাত করল, কিন্তু সেটা খুব বেশি জোরে লাগল না। তারপরও সাজিদ মেঝেতে পড়ে গেল। এইবার চারুর সকল আক্রোশ গিয়ে পড়ল হামিদের উপর। চারু এখন আহত বাঘিনীর ন্যায় খেপেছে। তাকে শান্ত করার সাধ্য কার? একজন মানুষ যখন জীবনের সবটা হারিয়ে ফেলে তখন আর তার বেঁচে থাকতে ইচ্ছে হয় না, আর যখন একটা মানুষের মৃত্যুকে সবচেয়ে বেশি আপন মনে হয়, মৃত্যুকে সে স্বীকার করে নিতে পারে, অমনি সে ভয় পেতে ভুলে যায়। হয়ে যায় ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম। এতক্ষণ ধস্তাধস্তির ফলে ছুরিটা নিচে পড়ে গিয়েছিল। নিচে থাকা ছুরিটা নিয়ে আক্রমণাত্মকভাবে চারু ছুটে যায় হামিদের দিকে। হামিদ এক প্রকার ভরকে যায়, ফলাফলস্বরূপ চারুর এক ধাক্কায় নিচে পড়ে যায় সে। চারু পাগলের মতো সেটাকে হামিদের বুকের বা পাশে চালাতে গেলে হামিদ নিজের চোখ বন্ধ করে নিল। কিছুক্ষণ কেটে যাওয়ার পরেও হামিদ কোথায় কোনো আঘাতের স্পর্শ পেল না। হামিদ ধীরে ধীরে নিজের চোখ খুলতেই দেখা গেল অশ্রুজলে টৈটম্বুর চারুর আখিদয়। হাত থেকে পড়ে গেল ছুরিটা। আমি পারলাম না। তোমাকে আঘাত করা আমার পক্ষে সম্ভব না। তুমি আমাকে ভালো নাই বাসতে পারো, আমার ভালোবাসাটা তো মিথ্যা ছিল না। কেন করলে এমনটা আমার সাথে? আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম। ধরণীতে আমার বিশ্বাসযোগ্য মানুষ তো কেবল তুমিই ছিলে। তবে কেন এক মুহূর্তে সব শেষ হয়ে গেল? কেন খেললে আমার বিশ্বাস নেই? শরীর হত্যার চেয়ে আত্মহত্যা যে অনেক বেশি যন্ত্রণাদায়ক। তবে তুমি আমার আত্মাকে কেন খুন করলে? কেন খুন করলে আমার আত্মাকে? উত্তর দাও। চারু হামিদকে জড়িয়ে ধরেই হাউমাউ করে কাঁদতে শুরু করল। হামিদও স্তব্ধ। আসলেই কি সে হত্যাকারী? নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকেই সে হত্যা করেছে। আমি কেন তোমাকে খুন করতে পারলাম না? আমি যেন তোমাকে না খুন করি, তাই এভাবে আমার বিশ্বাস অর্জন করেছিলে তুমি, তাই না?
তুমি যদি ভেবে থাকো তুমি এভাবে বেঁচে যাবে তাহলে আমাকে বলতে হয় তোমার পরিকল্পনা শতভাগ সফল হয়েছে ভাইয়া। আজ আমি হেরে গেলাম। বাস্তবতার কাছে হেরে গেল আমার আবেগ। আমি এতদিন ভাবতাম দুনিয়ায় একজন মানুষ অন্তত আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, কিন্তু আমার জীবনে ভালোবাসা নেই। সবটাই মিথ্যা। চারুলতার অস্তিত্বটাই মিথ্যা। ব্যাস, আমি হার মেনে নিলাম। আমি সত্যিই ভীষণ ক্লান্ত। তোমার চারুলতা আজ হেরে গেল ভাইয়া। কি চাও তুমি? বলে দাও, তুমি যা চাইবে তাই হবে। আমাকে মেরে ফেলতে চাও? মেরে ফেলো। বিশ্বাস করো, একবারও বাধা দেব না আমি। এমনকি চাইলে সেই বসের কাছে দিয়ে নিজের স্বার্থ উদ্ধারও করতে পারো। আমার জীবনের সিদ্ধান্ত আমি তোমার উপর ছেড়ে দিলাম। তোমার চারুলতা আজ জীবন্ত মরে গেল ভাইয়া। আর তাকে নিজের হাতে খুন করলে তুমি। তবুও আফসোস নেই, মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে ভালোবেসে যাব আমি, কারণ আমার যে তুমি ছাড়া আর কেউ নেই। তোমাকেই নিজের আপনজন ভেবে না হয় মৃত্যুবরণ করলাম। তুমি দুনিয়ার একমাত্র মানুষ যে আমার সাথে অন্যায় করেও বিন্দুমাত্র শাস্তি পায়নি, এর কারণ আবেগ। এই আবেগ দুনিয়া ভুলিয়ে দিতে সক্ষম। আমার আবেগই আমাকে শেষ করে দিল, আমাকে জীবন্ত খুন করল। তোমার কাছে আমার কিছু চাওয়ার নেই, শুধু প্রশ্ন কেন করলে এমনটা আমার সাথে? চারু, আমি থাক বলো না। আমি সহ্য করতে পারবো না। তুমি বরং এক কাজ করো, যেভাবে আমার আত্মাকে খুন করেছো সেভাবে আমাকেও মেরে ফেলো। আমি এইবার একটু শান্তি চাই, আর যদি মারতে নাই পারো, বসের সাথে মিলে আমাকে বিক্রি করার ইচ্ছেই থাকে, তবে আমাকে সব ভুলিয়ে দাও। আমি এই বিষাক্ত স্মৃতি নিয়ে আর থাকতে পারছি না। এক একটা মুহূর্ত যেন আমাকে একেবারে নতুন করে মেরে ফেলছে। চারুর প্রতিটি বাক্য হামিদের বুকে ধারালো ছুরির ন্যায় বিচ্ছে। সেখানে রক্তক্ষরণ হচ্ছে, চোখে অশ্রুজলেরা হানা দিচ্ছে। হামিদ আজ সব বলে দিতে চাইছে চারুকে। চারুর এমন কষ্ট সে সহ্য করতে পারবে না, আর এখানে চারুর কষ্টের কারণ স্বয়ং সে। কিন্তু চারুকে সত্য জানানোর সাহস তার নেই। কিভাবে সে মেনে নেবে এইসব? হামিদ কিছু বলার আগেই পেছনে থেকে সাজিদ চারুর ঘাড়ে ইঞ্জেকশন দিয়ে তাকে অজ্ঞান করে ফেলল। এইটা কি করলেন আপনি? কি করলেন আমার চারুর সাথে? শান্ত হও হামিদ, কিচ্ছু করিনি। অজ্ঞান করে দিয়েছি। জ্ঞান থাকলে কি থেকে কি করবে বলা যায় না। চিন্তা করো না, কিচ্ছু হবে না ওর। আপনেরে আমি বিন্দুমাত্র বিশ্বাস করি না। হঠাৎ কি এমন হলো যে তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারছো না? কারণ চারু আপনেরে বিশ্বাস করে না। আর চারু যখন আপনেরে বিশ্বাস করে না, তার মানে আমিও করতেছি না। চারু যখন আপনেরে সন্দেহ করছে, তার মানে নির্ঘাত ঘাপলা আছে আপনের মাঝে। হামিদও কিছু জানে না, তাই সন্দেহ করছে। তুমি তো সবটা জানো। আপনি যে আমারে সত্যি বলেন তার কি গ্যারান্টি? ওরে নিয়া আমি এক ফোঁটা ঝুঁকিও নিতে চাই না। ঠিক আছে, আগে ওকে খাটের উপরে তুলে দেই, বাকিটা পরে দেখা যাবে। মেঝেতে ফেলে রাখা উচিত হবে না। আপনের কিছু করতে হইব না। আমার বোনরে আমিই দেখতে পারব। আপনি ওই মরাটারে বাঁচান। ফুলদানির আঘাতেই সে কাহিল। এমন বলদ পুলিশে ঢুকলো কেমনে কে জানে। একটা কথা বলি, কি জ্ঞান ফিরলে আবার কোনো পাগলামি করবে? হাত পা বেঁধে ফেলি চারুর। খবরদার না। ও যাই করুক, হাত পা কিচ্ছু বাধা হইব না। ভাই বোন দুটোই পাগল। সাজিদের বিড়বিড় করে কথাটা হামিদ শুনলেও কিছু বলল না। এখন চারুর সুস্থতা বেশি গুরুত্বপূর্ণ। ওর জ্ঞান কখন ফিরব? বেশিক্ষণ সময় লাগবে না। সাজিদ ভেবেছিল চারুর জ্ঞান ফেরার পরে সে আবার পাগলামি শুরু করবে, কিন্তু এমন কিছুই হল না। চারু শান্তভাবেই উঠে বসল। মনে হয় যেন সদ্য ঘুম ভেঙে উঠে বসা এক তরুণী। হামিদ এবং সাজিদ খাটে বসে ছিল এবং হিমেল সোফায়। চারুকে উঠতে দেখে প্রথমে সে কিছুটা পিছিয়ে গেলেও পরক্ষণে হামিদের পাশে এসে দাঁড়ায়। কেমন আছো চারুলতা? আপনাদের দুজনকে খুন করতে পারলে ভালো লাগতো। হিমেল ভেবেছিল চারু উত্তর দেবে না, কিন্তু চারুর এহেন উত্তরে ভরকে গেল সে। দুজন বলতে কে? সে আর সাজিদ। এটাই হবে হয়তো।
চারু যে হামিদকে কিছুই করতে পারবে না সেটা কিছুক্ষণ আগেই সাজিদের কাছে জেনেছে সে। আপনি আমাদের ভুল বুঝছেন। অন্তত এক্সপ্লেইন করার সুযোগটা দিতে পারতেন। দিতে চাইছি না। চারু, তুই কথাটা শোন, আমরা যদি আমার হাতে থাকতো তো আমার আত্মাকে খুন করার অপরাধে আমি তোমাকে ভয়ঙ্করতম শাস্তি দিতাম, কিন্তু আফসোস সেটা কখনো সম্ভব নয়। বিশ্বাস নামের অনুভূতিটাও আজ থেকে চিরতরে উঠে গেল ভিতর থেকে, শুধুমাত্র তোমার জন্য। তুই আমারে বিশ্বাস কর বা না কর, সত্য এইটাই যে আমি যা করছি তোর জন্য করছি, তোর জীবনটা স্বাভাবিক করতে করছি। এভাবে চারুর কণ্ঠে এমন কিছু একটা ছিল যেটা সরাসরি হামিদের বুকে গিয়ে লাগল। চারু, আমি চাই নাই তুই বসটারে খুঁজতে যাস। তুই তারে খুঁজিস না। কেন খুঁজব না? তুই একটা স্বাভাবিক জীবন মাইনা নে। শুধু শুধু আর কারোর পেছনে লাগার প্রয়োজন নেই। তারা যখন আমাদের আর বিরক্ত করতাছে না তখন ব্যাপারটা এইখানেই শেষ করা উচিত। তুমি বিশ্বাস করো আমি এইটা মেনে নেব। তুই মানবি না বইলাই আমি এতদিন তোরে কিছু বলি নাই। নাজমা বেগম আসলে কে? তুইই বল। সারদা দেবী। আর সাজিদ আর তার মতো দেখতে আরেকজন তার সন্তান। কি সব পাগলের প্রলাপ বলছেন আপনি? আপনি আমার স্ত্রী বেলিফুল। আমি যদি সারদা দেবীর ছেলে হই তাহলে আমাদের সম্পর্ক কি দাঁড়ায়? পাগল হয়েছেন আপনি। তাহলে তিনি প্রতিমা দেবী যিনি সারদা দেবীর সাথে পালিয়ে এসেছিলেন? হ্যাঁ। ছবিতে দাঁড়িয়ে থাকা নাজিমুদ্দিন আর তার অপর পাশে আরেকজন লোক ছিল। সে কে? প্রতিমা আন্টির হাজবেন্ড ছিলেন। আন্টি? হ্যাঁ। প্রতিমা আন্টি আমার মা নন। আমার মায়ের মতো। নাজমা বেগম বলতে কেউ নেই? আছে। আমার মায়ের নাম নাজমা বেগম। আমি প্রতিমা আন্টিকেই আমার মায়ের নামটা দিয়েছি। ছবিতে থাকা দুটো সাজি। আমার একটা যমজ ভাই ছিল। ছিল। হুম। কয়েক বছর আগে রোড অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়। তার মানে আমার ভাইয়ের সাথে আপনাদের পরিচয় অনেক বছরের। প্রায় 8 বছর। হিমেলকে? আমি জানি আপনি বুদ্ধিমান। হিমেলকে সেটা না হয় আপনিই বলুন। নাজিমুদ্দিন ওরফে বিশ্বজিতের সন্তান 6 জন। তন্মধ্যে 2 জন মেয়ে। 4 ছেলের মাঝে 2 জন ভিনদেশে আছে, আরেক ছেলে হামিদ, এবং আমার অনুমান ভুল না হলে হিমেলই তার 6ষ্ঠতম সন্তান। ঠিক ধরেছেন। নিজের বাবার খুনিকে কেন সাহায্য করলেন হিমেল? তাকে আমি নিজেও খুন করতে চেয়েছিলাম। সাহসের অভাবে পারিনি। আমি তোমার মতো এত সাহসী না চারুলতা। তাও তো আমার জীবনটা এভাবে এলোমেলো করে দিলেন। আমি ইচ্ছে করে করিনি। ব্যাস তোমার ভালোর জন্য করেছি। আমার ভালো আপনি কেন চাইবেন হিমেল? যেখানে আপনি নিজের জন্মদাতাকে ঘৃণা করেন সেখানে তার কন্যা হিসেবে আমার জন্য আপনার চোখে কিসের মায়া? রক্ত তো একই। ঠিকই বলেছেন। বেইমানির রক্ত, স্বার্থপরতার রক্ত, নিকৃষ্টতর মানুষটির রক্ত। নাজিমুদ্দিন ওরফে বিশ্বজিৎ আপনার বাবা ছিল। তাকে ছাড়িয়ে সৎ বোনের প্রতি কিসের মায়া? হয়তো তুমি আমার অপূর্ণ ইচ্ছে পূরণ করেছ তাই মায়া লাগছে তোমার প্রতি। এটাকেই বলা হয় স্বার্থপরতা। অবশ্য আমি নিজেও কম স্বার্থপর নই। নিজ স্বার্থের জন্য সব করতে পারি, আমি শুধু পারলাম নিজের পেছনে ছুরি গাঁথা সেই বিশ্বাসঘাতককে খুন করতে। নাজিমুদ্দিনের মতো এতটা স্বার্থপর হতে পারলাম না। নাজমা বেগম মানে প্রতিমা দেবীর কোনো বোন নেই। সে কোথায় গেছে সাজিদ? তীর্থে গেছে। আপনাকে সেটা বলা যেত না তাই বলা হয়েছে বোনের বাড়িতে গিয়েছে। আপনারা 3 জন আমার জীবনে দেখা সবচেয়ে মাসুম চেহারার বিশ্বাসঘাতক। আমরা বিশ্বাসঘাতক নই বেলিফুল। আপনি শুধু একবার সবটা শুনুন। কার কথা শুনতে বলছেন? একজন অস্তিত্বহীন ব্যক্তির। আপনি তো সাজিদ নন। সাজিদের যমজ ভাই। আমি কার কথা শুনব? চারুর কথায় সকলে ভূত দেখার মতো চমকে উঠল। সাজিদ অবাক বিস্ময়ে জিজ্ঞেস করল, আপনি কিভাবে জানলেন? এতটাও বোকা আমি নই। সন্দেহ আগেই ছিল আপনার উপর। কি বলেছিলেন আমাকে? আমি আপনার জীবনের প্রথম নারী, অথচ আপনার একটা মেয়ে আছে।
আমি কথাটা ঘোরানোর জন্য ঘাবড়ে গিয়ে বলে দিলেন, তাড়াহুড়ো করে এটা বলে দিয়েছেন। আপনি যদি ঘাবড়ে না যেতেন তাহলে বোধহয় সন্দেহ করতাম না। আমি তো আগেই কইছিলাম আপনেরে বিশ্বাস করা যায় না। এত বড় ধোকাটা কেমনে দিলেন? কে আপনি? সত্যি কইরা বলেন। আমি সিফাত। সাজিদ কেন সাজলেন? প্রথম থেকে একটু ধৈর্য নিয়ে সবটা শুনুন দয়া করে। আমার পরিবার বলতে শুধু ছিল আমার মা বাবা আর আমরা দুই যমজ ভাই, সাজিদ আর সিফাত। আমরা মুসলিম হলেও আমাদের বাড়িটা ছিল হিন্দু পাড়ার কাছাকাছি, তাই তাদের সাথে আমাদের এক সখ্যতা হয়ে ওঠে। সেখানেই আমাদের প্রথম পরিচয় হয় প্রতিমা আন্টির সাথে। উনি ছিলেন খুবই সহজ সরল, সারাক্ষণ পূজা পার্বণে ব্যস্ত থাকতেন। আন্টির ছোট একটা ছেলেও ছিল। আন্টির সাথে আমাদের পরিবারের মিলবন্ধন হলো খুবই দ্রুত। আমার বাবার শখ ছিল বিদেশি স্টাইলে বাড়ি বানাবে। আপনি হয়তো খেয়াল করেছেন এমন বাড়ি সচরাচর দেখা যায় না। উন্নত বিশ্বের অধিকাংশ জায়গায় বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠে, ফলে অনেকে জায়গা নিয়ে বাড়ি তোলা সম্ভব। আমার বাবাও তাই করলেন। 25 বছর যাবৎ একটু একটু করে টাকা জমাতে লাগলেন, আর শেষে পেনশনের বাকি টাকাটা দিয়ে নিজের পছন্দের বাড়িটা তুললেন। তবে বাড়িটা পছন্দের হলেও সেই বাড়িতে থাকার স্বপ্ন আমার বাবার পূর্ণ হলো না। আমি আর সাজিদ সামার ভ্যাকেশনে হাওয়াই গিয়েছিলাম তখন। বাবা মা, প্রতিমা আন্টি, তার স্বামী এবং ছোট ছেলেটা সকলে মিলে শপিং করতে যাচ্ছিল। কিন্তু যাওয়ার পথেই গাড়ি খুব জোরে একটা ধাক্কা খায় ট্রাকের সাথে। মুহূর্তের মাঝে আমার বাবা, প্রতিমা আন্টির ছেলে আর তার স্বামী স্পট ডেড। মা আর প্রতিমা আন্টি বেঁচে থাকলেও তাদের অবস্থা ছিল করুণ। তাদের হাসপাতালে ভর্তি করা হলো। খবর পেয়ে আমি আর সাজিদ ছুটে এলাম। ডাক্তাররা প্রতিমা আন্টিকে বাঁচাতে পারলেও মাকে বাঁচতে পারলেন না। মুহূর্তের মাঝে বাবা মাকে হারিয়ে এতিম হয়ে গেলাম আমরা দুই ভাই, আর প্রতিমা আন্টি নিজের স্বামী আর একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা হয়ে গেলেন। সেই দুর্ঘটনা আমাদের জীবনটাকেই বদলে দিল। মুহূর্তের মাঝে সব তছনছ হয়ে গেল। প্রতিমা আন্টি আমাকে আর সাজিদকে আঁকড়ে ধরলেন বাঁচার জন্য, আর আমরা আন্টিকে। আমাদের জন্য আন্টি মায়ের চেয়ে কিছু কম ছিলেন না। এসবে আমি কিভাবে জড়ালাম? আমি আগেই বলেছিলাম আমাদের দুই পরিবারের সম্পর্ক খুব ভালো ছিল, তাই মাঝে মধ্যে নাজিমুদ্দিন ওরফে বিশ্বজিৎ যখন প্রতিমা আন্টিকে দেখতে আসতেন তখন তার সাথেও আমাদের পরিচয় হয়। কথায় কথায় জানতে পারি তারও দুজন ছেলে। প্রতিমা আন্টি অনেকদিন নিজের দিদিকে দেখেনি বিধায় খুব জোর করতে লাগলেন দুই ছেলে আর তার দিদিকে নিয়ে আসতে। এইটা সেই অ্যাক্সিডেন্টের আগের ঘটনা। নাজিমুদ্দিন উপায়ন্তর না দেখে বলেন, সারদা দেবী কাজে আটকে গেছেন আর ছেলে হিসেবে নিয়ে আসেন হামিদ এবং হিমেলকে। আপনার হাতে যে ছবিটি সেটা সেদিনেরই। তার মানে তুমি আগে থেকেই হিমেলকে চিনতে। সবটা জেনেও তুমি লুকিয়েছিলে ভাইয়া। কি বলতাম আমি? আমি যদি মাকে বলতাম তার স্বামীর আরেকটা বউ আছে, আবার সেখানে আরেক ছেলেও আছে, তাইলে মা কি ওইটা মানতে পারত? হামিদ বেঈমান কোথাকার। চারু। সেদিন হামিদ ভুল করে চারুর একটা কথা টেনে ফেলে। নাজিমুদ্দিন নিজেকে ঢাকতে বলে তার একটা মেয়েও আছে, হামিদের মতোই দেখতে। আর আপনার জীবনের মোড় সেদিনই ঘুরেছিল চারুলতা। জানতে চান কি হয়েছিল? নিজের দিদির দুই সন্তানকে প্রথমবারের মতো দেখে আবেগে আপ্লুত হলেন প্রতিমা দেবী। হামিদ তখনও জানে না মহিলাটিকে, তবে এটা জানে মহিলাটি তাকে খুব ভালোবাসে। কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে হামিদের চেয়ে বয়সে একটু বড় আরেকটা ছেলে। নাজিমুদ্দিনকে বাজান সম্বোধন করছে সে। হামিদের রাগ হলো, অন্য একটা ছেলে কেন তার বাবাকে বাজান ডাকবে? হামিদ এইটা মানতে পারছে না কিছুতেই। হামিদ ইচ্ছে করে গিয়ে ছেলেটার সামনে গিয়ে বারবার বলতে লাগলো এইটা তার বাবা। ছেলেটা ছোট হলেও তার বুঝতে অসুবিধা হয়নি হামিদ নাজিমুদ্দিনের অন্য আরেক ছেলে। প্রচণ্ড হতাশ হলো সে। মুখ চেপে কান্না শুরু করল। প্রতিমা দেবী এলেন তার কান্না থামানোর জন্য, কিন্তু সেটা থামল না। নাজিমুদ্দিন কোনোমতে বুঝিয়ে ছেলেটাকে থামালেও মনের মাঝে এক গভীর ক্ষতের সৃষ্টি তার। বাসায় ফিরেই সবটা জানিয়ে দেয় তার মাকে।
এতদিন সে দেখে এসেছে কত কষ্ট নিয়ে তার মা বেঁচে আছে। বাবা একদিন আসে তো 6 মাস আসে না, কোনোরকম হাত খরচও দেয় না। অন্যের বাসায় কাজ করে মা সংসার চালাতো। সেদিন থেকেই হিমেল নিজ মনে দৃঢ় সংকল্প করে সে মায়ের জন্য কিছু একটা করবে। হিমেলের মা চলে আসে হিমেলকে নিয়ে অনেকটা দূরে, নাজিমুদ্দিনের নাগালের বাইরে। অপরদিকে প্রতিমার সাথে হামিদের পরিচয় করানো হয় ফুপি হিসেবে। 14 বছরের হামিদের মাথায় প্রশ্ন আসেনি কেন সে ভিন্ন ধর্মের। বড় হওয়ার পর মাথায় বেশ কয়েকবার প্রশ্নটা আসলেও মাথা ঘামায়নি সে। নাজিমুদ্দিনের সকল রহস্য সে জানতে পেরেছিল তাকে খুনের দিন। 8 বছর আগে হামিদের সাথে তাদের প্রথম দেখা হলেও দ্বিতীয়বার দেখা হয় 5 বছর আগে এবং তৃতীয়বার দেখা হয় মাত্র 6 মাসে নাজিমুদ্দিনকে খুনের মাত্র কিছুদিন আগে। সেখান থেকেই সমস্ত পরিকল্পনা করে হিমেল সাজিদ ওরফে সিফাতের অগোচরে। আশ্চর্যজনক হলেও সত্য যে হামিদ এবং হিমেল তখনও জানত না নাজিমুদ্দিন ব্রাহ্মণ। ঘটনাটি ঘটেছিল প্রায় মাস 6 আগে। সাজিদের সাথে তখন দেখা হয়নি হামিদের, দেখা হয়েছিল কেবল হিমেলের সাথে। সেখানেই হামিদ জানতে পারে নাজিমুদ্দিন সম্পর্কে তার বিদ্বেষ। হামিদ ও চারুর সাথে হওয়া সকল অন্যায় হিমেলকে জানায় যতটা সে জানত। হামিদ এবং হিমেল দুজনে মিলে ঠিক করবে তারা নাজিমুদ্দিনের ওপর প্রতিশোধ নেবে, কিন্তু হামিদ শর্ত জুড়ে দেয় চারুকে বাঁচাতে হবে হিমেলের। চারুর কোনো প্রকার ক্ষতি হামিদ হতে দেবে না। এর জন্য নতুন এক পরিকল্পনা করে সাজিদের সাথে মিলে যায় তারা। সিফাত ছোটবেলা থেকেই ছিল ভবঘুরে ছেলে। পেশায় তার মনোযোগ ছিল না, কিন্তু তবুও ভাইয়ের সাথে মিলে পুলিশে জয়েন করেছিল। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে সে পৌঁছেছিল চারুদের গ্রামে। সেখানেই চারুকে প্রথমবারের মতো দেখে সে। সিফাত ভবঘুরে হলেও ছিল তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন। নাজিমুদ্দিনকে তার সন্দেহ হলে সে খুব দ্রুতই বুঝতে পারে সে এই মেয়েটাকে নিয়ে কিছু ষড়যন্ত্র করছে, কিন্তু সে কিছু করার আগেই নাজিমুদ্দিন সেটা টের পেয়ে যায় এবং কৌশলে তাকে বাড়ি পাঠিয়ে দেয়। সিফাত ভবঘুরে হওয়ায় চারুকে নিয়ে অত্যাধিক চিন্তা সে করেনি, তবে হামিদকে জানিয়ে দিয়ে আসে চারুর সাথে কিছু একটা করতে চায় নাজিমুদ্দিন। সে সময়টাতে হামিদও চারুর খেয়াল তেমন রাখত না, তাই ব্যাপারটা নিয়ে তেমন মাথা ঘামায়নি। হামিদের যখন মনে পড়ল সিফাত তাকে সতর্ক করেছিল চারুর সম্পর্কে, তখন হামিদ আবারও হিমেলকে নিয়ে ছুটে গেল সিফাতের কাছে, কিন্তু বাসায় পৌঁছেই তারা জানতে পারল সিফাত মারা গেছে। অতঃপর বাধ্য হয়ে সাজিদের সাথেই কথা বলে তারা। সাজিদ আগে থেকেই সব জানত, কারণ রোড অ্যাক্সিডেন্টে সেদিন সিফাত নয় সাজিদ মারা গিয়েছিল। আর সিফাতই সাজিদের পরিচয় সেখানে অবস্থান করছিল। ততদিনে সিফাত বদলে যায় সম্পূর্ণ। ভবঘুরে হয়ে থাকা ছেড়ে দিয়ে সাজিদের মতোই কাজে সিরিয়াস হয়। কাউকে বুঝতে দিতে চলবে না সেই সিফাত। এই কারণে হামিদও জানতে পারেনি সাজিদ আসলে সাজিদ নয়, সে তারই যমজ ভাই সিফাত। হামিদ তাকে সকল কথা খুলে বললেও সে প্রথমে রাজি হতে চায় না, কারণ এইসব আইনের ঘোর বিরোধী, কিন্তু হামিদের এত অনুরোধ ফেলতে পারে না সে। তৈরি হয় নতুন এক ইতিহাসের। তার মানে তুমি নাজিমুদ্দিন সম্পর্কে কিছুই জানতে না? শুধু জানতে তার আরো বিয়ে আছে? কিন্তু এতগুলা আছে তা জানতাম না। বসকে আমি কেমনে জানবো? তাহলে তার পিছু করা ছেড়ে দিতে বললে কেন? সে তো আর কোনো ঝামেলা করতাছে না, তাই বলছি। পরে করবে না তার কি গ্যারান্টি? আমরা তো আছি চারু, তোমাদের আর আমি বিন্দুমাত্র বিশ্বাস করি না। জাকগে বাদ দাও, এখন বলো এইসব কেন করলে? আমরা সবাই তোরে একটা স্বাভাবিক জীবন দিতে চাইছিলাম। আমাকে স্বাভাবিক জীবন দিতে গিয়ে সম্পূর্ণ অস্বাভাবিক বানিয়ে দিলে, তাই তো? আমি যদি সঠিক হই আপনি আমাকে নিজে পছন্দ করে বিয়ে করেননি, তাই না সাজিদ? বিয়েটা দায়বদ্ধতা থেকে করলেও বিয়ের পরে আমি সত্যি আপনাকে ভালোবেসেছি বেলিফুল। বিশ্বাস করুন, করলাম না। প্রতিমা দেবী সব জানতেন না। উনি শুধু জানতেন দুর্ঘটনায় নাজিমুদ্দিন আর শারদা দেবী মারা যান আর আপনারা একা হয়ে গেছেন। আমরা তাকে যতটুকু করতে বলেছিলাম তিনি ততটুকুই করছেন।
আর এর বিনিময়ে চেয়েছিলেন আমি যেন তার দিদির মেয়েকে বিয়ে করে নেই। তিনি জানতেন না তুমি সারদা দেবীর মেয়ে নও। তোমাদের সারদা দেবীর সন্তান মনে করেই তিনি তোমাদের ভালোবাসেন। আমি সেদিন ড্রয়িং রুমে আপনাদের যেই কথোপকথন শুনেছিলাম সেটাও সাজানো ছিল। বিয়ের ব্যাপারে রাজি না হওয়া। হ্যাঁ, সেটা সাজানো ছিল। সবাই শুরু থেকে সব জানতো, কেবল আমিই জানতাম না। আমি চারুলতা, আমি প্রথমে তোমাকে চিনিনি। একদিন ব্যাস আমি তোমাকে কেসটা নিয়ে বাসায় ঘাটাঘাটি করি, সেদিনই জানি হামিদ তোমার ভাই আর তুমি সেই চারুলতা যাকে আমার বাঁচতে হবে। হামিদ আমাকে সব বলেছিল ঠিকই, কিন্তু তোমার কোনো ছবি আমাকে দেয়নি এবং পরবর্তীতে আমাদের যোগাযোগও বন্ধ হয়ে গিয়েছিল। হিমেল সাজিদ ওরফে সিফাত প্রথমেই সব জানতেন। এমনকি আমি আপনাকে আমার খোঁজ দিয়েছিলাম যা আপনি বুঝতে পারেননি। নাম কেন বদলালেন? নাম আমি আপনি জন্য বদলাইনি চারুলতা। এইটা সম্পূর্ণই আমার নিজস্ব কারণে বদলেছিলাম। আমার বাবা সাইমার সাথে সাজিদের বিয়ে ঠিক করাই তাদের বিয়েটা হয়। সম্পত্তির জন্য সাইমা সাজিদকে খুঁতারা চিহ্ন ন করতে চায় এবং সে সম্পদ নিয়ে সে হোসেনের সাথে পালিয়ে যেতে চেয়েছিল, তাই সাজিদের গাড়ির ব্রেক ফেইল করিয়ে দেয়। সেদিন দুষ্টুমি করে আমি আর সাজিদ প্ল্যান করি প্রতিমা আন্টিকে বোকা বানাবো, তাই আমি সাজিদের পোশাক পরি আর সাজিদ আমার পোশাক। তারপর যা হওয়ার তাই হলো। গাড়ি ব্রেক ফেইল হয়ে খাদে পড়ে গেল। আমি কোনোমতে বেঁচে গেলেও সাজিদ বাঁচল না। আমার পরনে সাজিদের পোশাক থাকার সকলে ভেবে নেয় আমার অর্থাৎ সিফাতের মৃতারা চিহ্ন তু হয়েছে আর সাজিদ বেঁচে আছে। সাইমাও তাই মনে করে। ততদিনে আমি সাইমা সম্পর্কে সব জানতে পারি এবং নিজের সম্পূর্ণ পরিচয় লুকিয়ে আমার নতুন পরিচয় হয় আমি সাজিদ। এরপরই সাইমার সাথে আমার ডিভোর্স হয়। এইটা অবশ্য ডিভোর্স ছিলই না, কারণ সাইমার সাথে আমার নয় সাজিদের বিয়ে হয়েছিল। ব্যাস তারপর থেকে সাজিদের হয়ে আমি পুতুলকে মানুষ করছি। আমি ছাড়া আর কেউ এই সত্য জানতো না, এমনকি প্রতিমা আন্টিও না। আপনারা সকলেই বিশ্বাসঘাতক। বেরিয়ে যান ঘর থেকে। আমাকে একা থাকতে দিন। কেউই বের হলো না। হামিদ বলে উঠল, তুই কি চাস চারু? আমি যা চাই তা আমি নিজেই করে নিতে পারবো। কোনো বিশ্বাসঘাতকের সহায়তা আমার প্রয়োজন নেই। তাছাড়া তোমরাও তো চাও আমি বসকে না খুঁজি। এমন হলে আমার তোমাদের প্রয়োজন নেই। চারু, আমি পুলিশ অফিসার সীমাকে। তার কি রহস্য? তার কোন রহস্য নেই? সে সাধারণ এক পুলিশ অফিসার। কিছুদিনের মাঝেই তার ট্রান্সফার হতো। সে সবটা জানলেও কোনো সমস্যা ছিল না, কারণ সে এই কেসটার তত্ত্বাবধানে থাকবে না। তোমরা সবাই এখন নিজেদের মতো থাকো আর আমাকে আমার কাজ একাই করতে দাও, আমার আর কাউকে প্রয়োজন নেই। কি করতে চাস তুই? তোমরা ইচ্ছে করেই কেসটা সমাধান করনি আমি জানি। আমার কেসের সমাধান আমিই করব। কি করবি তুই? যেখানে সব শেষ হয়েছিল সেখানেই আবার সব শুরু করব। আমি গ্রামে ফিরে যাব। সেখানেই খুঁজব ঘাতককে। আমিও তোর সাথে যাব। তুমি ভাবলে কিভাবে আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব? অফিসে বসে কাজ করছিল শিহাব। বাংলাদেশের পোশাক শিল্পের ব্যাপক খ্যাতি রয়েছে উন্নত দেশে। কিছুদিনের মাঝেই নতুন ধরনের কিছু পোশাক শিহাব বাইরের দেশে রপ্তানি করবে, যার জন্য তড়িঘড়ি করে শিহাব শহরে এসেছিল। তাকে পায়নি সে নাকি অন্য এক কাজে রাজশাহী আছে। আসতে এক সপ্তাহের মতো লেগে যাবে, অপেক্ষা ছাড়া কিছুই করার নেই শিহাবের। সে নতুন তৈরি করা পোশাকের ডিজাইনগুলো দেখছিল। এমন সময়ই কেবিনে নক হয়। শিহাব ভেতরে আসার অনুমতি দিলে ঘরে প্রবেশ করে সুহাসিনী। তুমি এখানে কি চাই? চলে এলাম আপনার সাথে দেখা করতে। এখন থেকে প্রায়ই আসব। কেন? যেন আপনি আমাকে প্রতিদিন দেখেন আর আমার জন্য আপনার মনে মায়ার সৃষ্টি হয়। শিহাব ভ্রুকুঞ্চন করে তাকালো সুহাসিনীর দিকে, কিন্তু প্রত্যুত্তরে মেয়েটি কেবল মিষ্টি করে হাসল। এইসব কি ছেলেমানুষি করছো তুমি? ছেলেমানুষি আমি নই, আপনি করছেন। যাকে কোনোদিন পাবেন না তাকে কেন ভালোবাসেন? যাকে পেতে চলেছেন তাকে ভালোবাসুন। তুমি বুঝবে না সুহাসিনী।
জোর করে অন্তত ভালোবাসা হয় না। হবে, এখন থেকেই হবে। আমাদের বিয়ের তারিখ ঠিক করা হয়েছে জানেন তো? জানি। তার মানে আমি এখন আপনার হবু বউ। আমাকে নিয়ে কোথাও থেকে ঘুরে আসুন। আমি বিজি আছি সুহাসিনী। তুমি এখন যাও। না, যাব না। সুহাসিনী এক প্রকার জোর করেই জড়িয়ে ধরল শিহাবকে। আমি আপনাকে ভালোবাসি শিহাব, খুব ভালোবাসি। আপনি কেন আমাকে বোঝেন না? একতরফা ভালোবাসা এতটা কেন কষ্ট দেয় শিহাব? কেন ভুলতে পারি না আপনাকে? কেন আপনি আমাকে ভালোবাসেন না জেনেও আমার মন শুধু আপনাকেই চায়? শিহাব নিরুত্তর রইল। এইসব প্রশ্নের উত্তর সে নিজেও জানে না। 5টা বছর ধরে সেও তো কাউকে একতরফা ভালোবেসে এসেছে। সুহাসিনী মেয়েটা তাকে সত্যিই খুব ভালোবাসে। তার কি উচিত হবে জীবনকে আরো একটা সুযোগ দেওয়া? হয়তো হবে, জীবন তো একটাই। একটা মাত্র জীবনকে শুধুমাত্র একটা মেয়ের জন্য পার হয়ে দেওয়া বোকামি ছাড়া কিছুই নয়। শিহাবের মস্তিষ্ক কথাটা বিশ্বাস করলেও মন যেন কিছুতেই মানতে চায় না। এতটা পাষাণ কেন হচ্ছেন শিহাব? আমি জড়িয়ে ধরেছি আপনাকে, আপনিও আমাকে ধরুন প্লিজ। শিহাব জড়িয়ে ধরে না সুহাসিনীকে, তবে সিদ্ধান্ত নিল সত্যিই সে বিয়ে করবে সুহাসিনীকে। একতরফা ভালোবাসার কষ্ট সে জানে। একটা মেয়েকে আর কত কষ্ট দেবে সে? সর্বোচ্চ চেষ্টা করবে নিজের জীবন গুছিয়ে নেওয়ার। অভিকে এক প্রকার টেনে হিচড়ে জোর করে আইসক্রিম পার্লারে নিয়ে এসেছে স্মৃতি। ছেলেটা কোথাও যেতে চায় না। কোথাও গেলেই তার মনে হয় এতগুলো গার্লফ্রেন্ডের মাঝে কেউ একজন দেখে নিতে পারে। আজ স্মৃতির জোরাজুরিতে এক প্রকার বাধ্য হয়ে বের হতে হলো তাকে। আইসক্রিম নিয়ে একটা পার্কে ঢুকলো তারা। অভি, বলো, পরিবেশটা কেমন? ভালোই, তবে কেউ আমাকে দেখলে? উফ, কেউ দেখবে না তোমাকে। এইটা কাপল পার্ক। যদি কেউ দেখে তাহলে তার ভিতরেও ঘাপলা আছে। সে কেন বয়ফ্রেন্ড ছাড়া কাপল পার্কে এলো? তা অবশ্য ঠিক বলেছ। মেয়েগুলোর ফ্লাইট আজ রাত 9টায়। কি অদ্ভুত। এখানে অদ্ভুতের কিছু নেই স্মৃতি। আসলে তুমি সবটা জানো না, তাই তোমার কাছে ব্যাপারটা এইখানেই অদ্ভুত লাগছে। আবার কি লুকিয়েছ আমার কাছে? ঠিক লুকাইনি, তবে তোমাকে জানানো হয়নি। এই মেয়েদের প্রস্টিটিউট হিসেবে পাঠানো হচ্ছে না। মানে? তবে কেন? মেয়েদের পাচার করলে যতটা না টাকা পাওয়া যায় তার চেয়ে বেশি টাকা পাওয়া যায় সায়েন্টিস্টদের কাছে বিক্রি করলে। তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তাদের উপর, যা তাদের দেশের সরকার নিষেধ করে দিয়েছে। এই ধরনের পরীক্ষার জন্য প্রয়োজন হয় মানুষের, আর আমরা বেশ কয়েকবার সেই ধরনের মেয়ে পাচার করেছি। তাদের বৈধ লাইসেন্স প্রয়োজন নেই, তবে তারা হিপনোটাইজ নিয়ে গবেষণা করছে। মেয়েগুলো দেখে একবারও মনে হবে না তারা নিজের নিয়ন্ত্রণে নেই। তারা একটু বেশি রিস্ক নিয়ে মেয়েদের নিতে চাইছে। তাহলে চারুলতাকে কেন ওখানে পাঠাচ্ছ? তারা সুন্দর মানুষ এবং কুৎসিত মানুষের মাঝে একটা পরীক্ষা করবে। দুইজনের জন্যই বেশ ভালো অ্যামাউন্ট পাওয়া যাবে। তুমি ভাবতেও পারো না এত টাকা। না, তুমি চারুলতাকে সেখানে দেবে না। ওর যখন এত রূপের দেমাগ, যখন তার অবস্থান হওয়া উচিত পতিতা পল্লীতে। রূপের দেমাগ তার নয় স্মৃতি। তুমি ওর সৌন্দর্যকে হিংসে করো। অবশ্য এতে তোমার দোষ নেই। সুন্দরী মেয়েরা তাদের চেয়ে অধিক সুন্দরীদের হিংসে করেই থাকে। তার মানে তুমি আমার কথা মানছ না? না, এমন বেকুবের কথা মেনে আমি এতগুলো টাকা হাতছাড়া করতে চাই না। তুমি আমাকে বেকুব বললে। স্মৃতি মুখ ফুলালো। অভির ভিতরটা হঠাৎই কেমন করে উঠল। আজকাল এই মেয়েটার প্রতি অতিরিক্ত দুর্বল হয়ে যাচ্ছে সে। না, এমনটা হওয়ায় যাবে। অভির ভাবনার ঘোর কাটে ফোনের আওয়াজে। হ্যাঁ বলো। বসো। চারুলতাকে কোথাও পাওয়া যাচ্ছে না। হোয়াট? পাওয়া যাচ্ছে না মানে? পুলিশের বাড়িতে তালা দেওয়া, ভেতরে কেউ নেই। হামিদের বাড়িও খালি, কোথাও কেউ নেই। কোথায় গেছে জানি না। বসো। শুয়োরের বাচ্চা, তোদের বলেছিলাম না ওর দিকে নজর রাখবি? তোদের খুন করে ফেলবো আমি। যেখান থেকে পারিস এখন একটা মেয়ে জোগাড় করবি।
রাত 8টার মধ্যে মেয়েটা আমার চাই। কি হয়েছে অবি? স্মৃতির কথার জবাব না দিয়ে ফোনটা দূরে ছুঁড়ে ফেলল অবি। গ্রামটা কি এখনো আগের মতো আছে নাকি রে চারু? এখনো এমন থাকলে মনে হয় মানায়া নিতে পারমু না। এতদিনে অভ্যাসের পরিবর্তন ঘটছে। চারু হামিদের কথার কোনো উত্তর দিল না। হামিদ অনেকক্ষণ যাবৎ চেষ্টা করছে চারুর সাথে কথা বলার, কিন্তু চারু এমনভাবে ওকে এড়িয়ে চলছে যেন হামিদ বলে কেউ নেই। খুব বেশি হলে শুধু হুহা করে জবাব দিচ্ছে। চারু, কি চাই তোমার? বিরক্ত করছো কেন আমাকে? তুই আমার সাথে কথা বলতাছস না কেন? তুমি আশা রাখো আমি তোমার সাথে কথা বলবো। কেন বলবি না? আমি কি করছি? আমি যা করছি সব তো তোর জন্যই করছি। আমার বিশ্বাস ভেঙেছ তুমি। বিশ্বাস গড়াটা অনেক কঠিন কাজ। অনেকটা সময় লাগে, কিন্তু ভেঙে যাওয়াটা কয়েক মুহূর্তের ব্যাপার। আমি তোর ভালো চাই, এইটাই কি আমার দোষ? আমার কাছে এত কিছু লুকিয়ে যাওয়া তোমার দোষ। তুমি চাইলে আজ আমার জীবনটা অন্যরকম হতে পারত। আমি তোর জীবনটা পরিবর্তন করতে চাইছি। সুস্থ পরিবর্তন। তখন রাগের মাথায় তোর সাথে এতগুলা খুন করছি, কিন্তু রাগ ঠান্ডা হইয়া আসার পর বুঝছি এইটা ঠিক হয় নাই। অবশ্য তাদের খুন না করলে হয়তো আমি শান্ত হইতাম না। কিন্তু চারু দেখ, যা হওয়ার হইছে। তুই কি একবার নিজের জীবনটা গুছায়া নিতে পারস না? না, পারি না। আমার অপরাধীদের আমি শাস্তি না দিয়ে শান্ত হব না। তারা শুধু আমার শান্ত জীবনটা এলোমেলো করে দেয়নি, বরং আমার আশেপাশে থাকা সবার জীবনটা শেষ করে দিয়েছে। তারা আমার মাকে খুন করেছে, শাওন ভাইকে খুন করেছে। চারুলতার জীবন্ত হত্যার দায় তাদের। শিহাব আজও সঙ্গীহীন তাদেরই জন্য। তারা যদি প্ল্যান মাফিক আমার আর শিহাবের পরিচয় না ঘটাতো, তবে আজ সে সুন্দর এক জীবন কাটাত। নানু বাড়ির কেউ আজও জানে না মা আর নেই। আদরের মেয়েকে তারা হারিয়েছে ওদেরই কারণে। কে জানে আর কত কত মানুষের দীর্ঘশ্বাস আর কষ্টের কারণ তারা। ও বাড়িতে চিঠি পাঠাইছিলাম, উত্তর আসছে কালকে। তোরে জানানো হয় নাই। কি উত্তর এসেছে? নানাজানের অবস্থা আসলেই ভালা না। মৃত্যুর দুয়ারে মনে হয় পৌঁছায়া গেছে। মরার আগে একবার মায়েরে দেখতে চায়। ভাবতাছি আর চিঠি লিখমু না। কি উত্তর লিখমু? লেখারও কিছু নাই। চারু আর উত্তর দিল না। হামিদ কয়েকবার চেষ্টা করেও চারুকে দিয়ে আর কিছু বলাতে পারল না। হামিদ জানে চারু তার উপর রেগে নেই, তবে বড্ড অভিমান। অভিমান তো কেবল ভালোবাসার মানুষদের সাথেই করা যায়, যার তার সাথে অভিমান করা যায় না। চারু হামিদকে মন থেকে নিয়ে আসতে চায়নি, তবে চারুর মনে পড়ল সেদিন মনোরমার বলা কথাটি। কোনো অবস্থাতেই হামিদকে অবিশ্বাস করতে বারণ করেছিল সে। মনোরমার কথাতেই মূলত চারু হামিদকে নিতে রাজি হয়েছে। সিফাত আর হিমেলও এক প্রকার চারুর অনুমতি ছাড়াই তার সাথে চলে গেছে। সিফাতের সাথে পুতুল আর হামিদের সাথে ফাতেমা আর লতা। সিফাতের ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেই তারা গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে। আমরা কোথায় যাচ্ছি মা? পুতুলের ডাকে চারুর ভাবনার ঘোর কাটে। চারু শূন্য দৃষ্টিতে পর্যবেক্ষণ করে পুতুলকে। পৃথিবীতে এই মেয়েটাই সম্ভবত একমাত্র মানুষ যে এক মুহূর্তের জন্যেও ধোঁকা দেয়নি চারুকে। চারুর হঠাৎ আরও একটা কথা মনে পড়ল। মনোরমা বলেছিল একটা এতিম মেয়েকে বড় করার দায়িত্ব তার। তবে কি সেই মেয়েটা পুতুল? হতেও পারে। পুতুলের বাবা সাজিদ তো আর নেই। সিফাত রয়েছে সাজিদের পরিচয়। আর পুতুলের তো মাথে কেউ নেই। যার মা বাবা কোনোটাই নেই, সে তো এতিমি। তবে কি সেদিন পুতুলের কথাই মনোরমা বলেছিল? ও মা, বলো না আমরা কোথায় যাচ্ছি? গ্রামে যাচ্ছি মা। গ্রামে কেন যাচ্ছি? ঘুরতে যাচ্ছি। পুতুল আর কথা বাড়ালো না। জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল সে। চারুরা যখন গ্রামে পৌঁছালো তখন ভর দুপুর। সূর্য মাথার উপরে। হেমন্তকাল সন্নিকটে। ধান পাকতে শুরু করেছে। কৃষকেরা সে ধান কাটার জন্য তোড়জোড় শুরু করেছে। ফসলি খেতে কাকতারুয়া মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তবে আজকাল কাকেরা খুব বেশি বুদ্ধিমান হয়ে গেছে।
তারা আর কাকতাড়ুয়া ভয় পায় না, বরং নিজেই কাকতাড়ুয়ার উপর বসে খানিকক্ষণ জিরিয়ে নেয়। অবশ্য পাখিদের মাঝে কাকি সবচেয়ে বুদ্ধিমান। প্রায় আধ ঘন্টা পথ পায়ে হেঁটে তারা বাড়িতে পৌঁছাল। গ্রামের এই আঁকাবাঁকা রাস্তায় হঠাৎই সিফাতের গাড়ির টায়ার পাংচার হয়ে যাওয়ায় এই দুরবস্থা। হামিদ হাঁটতে হাঁটতে এক প্রকার বিরক্ত হয়ে গেছে। এই গ্রামে আজও কোনো উন্নত প্রযুক্তি দেখা পাওয়া যাচ্ছে না। গাড়ি তো দূর, একটা গরুর গাড়িও পাওয়া যাচ্ছে না। অথচ আগে এই গ্রামেই হামিদ ঘন্টার পর ঘন্টা দৌড়াদৌড়ি করেও ক্লান্ত হতো না। শহরের হাওয়া গায়ে লেগে এই অবস্থা। চারু চারু ডাকটা শুনলেও প্রতিউত্তর করল না। হামিদ অবশ্য এতে কিছু মনে করল না। চারু, গ্রামে কি এখনো বিদ্যুৎ আসে নাই? গরমে কেমনে থাকমু? আগে কিভাবে থাকতে? আগে তো অভ্যাস হইয়া গেছিল। 6 বছর পার হইল, এখনো বিদ্যুৎ আসে নাই। জানি না, আসতেও পারে। বাসায় গিয়েই জানা যাবে। হাঁটতে হাঁটতে তো পা ব্যথা হইয়া যাইতাছে। বাচ্চা দুইটারও কত কষ্ট হইতাছে দেখ। ঢং কমিয়ে করো। বাচ্চারা দুজনেই কোলে আছে। মাত্র আধা ঘন্টা হেঁটেই এই অবস্থা। পেটের ভুঁড়িও বেড়েছে। হাঁটাহাঁটি না করলে যা হয়। আমি তো তাও হাঁটতাছি। হিমেল আর সিফাত ভাইয়েরে দেখ, তারা এখনো কত পিছনে। ফাতেমা গ্রামের মায়া বইলা তাল মিলাইতে পারতাছে। ভাবির গ্রাম কোথায় জানি না। শহরে যাওনের পর পরিচয় হইছে আমাদের। তোরে কইছিলাম না? চারু উত্তর দেয় না। আরো 10 মিনিটের মতো হেঁটে সকলেই বাড়ি পৌঁছালো। বাড়ির অবস্থা যাচ্ছে তাই। কে জানে কতদিন যাবৎ এখানে কেউ প্রবেশ করে না। অভির সামনে পড়ে আছে মিলিকে কিডন্যাপ করতে যাওয়া লোক দুটির লাশ। এদের উপরই চারুকে নজরে রাখার দায়িত্ব ছিল। অভি এত কষ্ট করে এক একটা প্ল্যান করে, আর এই গর্দব দুটো সব প্ল্যান ভেস্তে দেয়। অভি রাগ সামলাতে না পেরে গুলি করে দিয়েছে দুজনকেই। স্মৃতি, বলো, মেকআপ বাদ দিয়ে এদের লাশ সরাও, আর এদের দুজনের বাড়িতে 1 লাখ করে টাকা সহ লাশটা পাঠিয়ে দাও। টাকা কেন? এরা এদের পরিবারের একমাত্র আর্নিং মেম্বার। তাতে তোমার কি? লাশ গুম করে দেব, কেউ খুঁজেও পাবে না। শুধু শুধু বাড়িতে লাশ পাঠিয়ে টাকা দিয়ে ঝামেলা করার কি মানে? আমি ব্যাখ্যা দিতে পছন্দ করি না স্মৃতি। যতটুকু করতে বলছি ততটুকু করো। ভুলে যেও না তুমি শুধুই আমার একজন ওয়ার্কার, অন্য 5টা সাধারণ মেয়ের মতোই। তোমাকে আমি বিশেষ জায়গা দিয়েছি বলে এই না যে তুমি আমার কাজে হস্তক্ষেপ করবে। আমি কি সত্যিই বিশেষ নই অভি? না, তুমি শুধুমাত্র আমার একজন ভালো বন্ধুতে পরিণত হয়েছ ঠিকই, কিন্তু নিজের সীমা অতিক্রমের চেষ্টা করো না। বুঝেছি। স্মৃতি মুখ কালো করে বেরিয়ে গেল ঘর থেকে। অভির হঠাৎই কেন যেন মনে হলো এই মেয়েটা সাধারণ নয়, একটু বিশেষত্ব আছে তার মাঝে। কোথায় আছো তুমি? সেটা জেনে আপনার কি কাজ? কেন ফোন করেছেন সেইটা বলুন। তুমি দিন দিন অভদ্রতার চূড়ান্ত সীমায় পৌঁছে যাচ্ছ। ভুলে যেও না আমি তোমার বাবা। আপনি আমার বাবা নন। আপনিও জানেন আর আমিও জানি। তাই আমার কাছে ভদ্রতা আশা করবেন না। আপনিই তো বলেন আমি পৃথিবীর জঘন্যতম মানুষদের মধ্যে একজন, তবে আমার কাছে আপনি ভদ্রতা আশা করেন কোন যুক্তিতে? বাজে কথা বলো না। তুমি আমারই ছেলে। আমার রক্ত তোমার শরীরে বইছে। আপনার রক্ত আমার শরীরে আছেন মানেই আপনি আমার বাবা হয়ে যাননি। আমার না আছে কোনো বাবা, না আছে মা। আমি শুধুই এক। অভির গলা ধরে আসে। প্রচণ্ড অভিমান তার ভেতর। ফোন কেটে দিয়ে নিজেকে সামলে নিল দ্রুত। শপিং মলে ঢুকতেই রাজ্যের মানুষজন চোখে পড়ল তার। মিলির জন্য একটা শাড়ি কেনা প্রয়োজন। মেয়েটা প্রচণ্ড রেগে আছে। যতদিন ও আছে ততদিন ওকে কাজে লাগাতে হবে। শাড়ির দোকানে গিয়ে খুব সহজেই শাড়ি পছন্দ করে নিল অভি। মিলির পছন্দ সম্পর্কে সে অবগত। শাড়ি কিনে বাড়ি ফিরে যাবে এমন সময়েই অভি একটা জায়গায় বেশ ছোটখাটো জটলা দেখতে পেল। ভিড় ঠেলে সামনে যেতেই দেখতে পেল একটা বাচ্চা মেয়ে খেলার ছলে গাছের মগডালে উঠেছিল, কিন্তু এখন সে নামতে পারছে না। গাছটার ঢালও খুব সরু, বড় কেউ উঠতে গেলেই সেটা ভেঙে যাবে।
বাচ্চাটা সমানে কেঁদে যাচ্ছে নিচে নামার জন্য, কিন্তু তার সাহসে কুলাচ্ছে না। অভি একবার নিজের দিকে তাকালো। বয়স এইবার 25 হলো তার। দেখতেও হ্যাংলা পাতলা। ওজন মাত্র 59 কেজি। 5 ফিট 11 উচ্চতার এই ছেলের জন্য তার ওজন যথেষ্ট কম। কিন্তু তাও এই ওজন নিয়ে গাছের মগডালে ওঠা সম্ভব না। জায়গাটা ঢাকা জেলার হলেও উপজেলার ভেতর পড়েছে। মফস্বল এলাকা। মেয়েটির বাবা মায়ের কান্না দেখে অভির হঠাৎই বেশ মায়া লাগল। অভি তখনই একটা নীল রঙের বড় প্লাস্টিক জোগাড় করে কিছু লোক দিয়ে সেটা ধরিয়ে রাখলো আর নিজে সাবধানে উঠে গেল গাছের বেশ উপরের একটা ডালে। এসো আমার কাছে এসো, আমি তোমাকে নিচে নিয়ে যাচ্ছি। কে তুমি? আমি যাব না তোমার কাছে। আমি পড়ে যাব। পড়বে কেন? আমি আছি না। হাত দাও নিজের। যদি পড়ে যাই? পড়বে না। তুমি বাঁচাবে আমাকে। অভি মাথা নাড়ল। মেয়েটি একটু আশ্বস্ত হয়ে অভির দিকে হাত বাড়ালো। অভির মগডালে উঠতে হলো না। নিচে বেছানো প্লাস্টিকটাও আর কাজে লাগলো না। সে সাবধানে বাচ্চাটাকে নিচে নামিয়ে আনতেই সকলের মাঝে এক প্রকার হুড়োহুড়ি লেগে গেল। এতক্ষণ কান্নাকাটি করা বাচ্চাটির মা দৌড়ে এসে বাচ্চাটাকে বুকে টেনে নিল। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব? আপনি মানুষ না সাক্ষাৎ ফেরেশতা হয়ে এখানে এসেছিলেন। আল্লাহ আপনার ভালো করুন। দুনিয়ায় এখনো ভালো লোক বেঁচে আছে, আপনিই তার উদাহরণ। অভি বেশ বর্ষর একটা ধাক্কা খেল। এই প্রথম কেউ তাকে দোয়া করল। তাকে ফেরেশতার সাথে তুলনা করল, কিন্তু সে পৃথিবীর জঘন্যতম মানুষ। বাবা বলেছিল অভি পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ। শিশুরা জন্ম নেয় পবিত্রতার সাথে, কিন্তু অভির জন্মই হয়েছিল খুনি হিসেবে। সারা জীবন সকলের কাছে জেনে এসেছে সে খারাপ। সে নিজেও জানে সে খারাপ। তবে সে যদি খারাপ হয়েই থাকে তবে এই মেয়েটিকে কেন বাঁচালো? মহিলাটি বারবার অভির প্রশংসা করলে অভি স্পষ্ট বলে দিল, না, আমি ভালো মানুষ নই, হতে পারি না। আমি এই পৃথিবীর জঘন্যতম মানুষ, আর আমি সেভাবেই থাকতে চাই। উপস্থিত সবাই হতবাক হয়ে তাকিয়ে রইল অভির দিকে। চারু আর ফাতেমা মিলে সম্পূর্ণ বাড়ি পরিষ্কার করে ফেলেছে। তবে সমস্যা হয়েছিল থাকার জায়গা নিয়ে। ঘরে মাত্র দুটো ঘর। একটায় চারু আর সিফাত, অন্যটায় হামিদ আর ফাতেমা। বাচ্চারা না হয় ওদের সাথেই থাকলো, কিন্তু হিমেল কোথায় থাকবে? ধান রাখার জন্য ওদের একটা ঘর ছিল, সেটা কিছুটা দূরে। চারু ওটাকেও কোনোমতে পরিষ্কার করে হামিদের পুরনো চৌকিটা সেখানে পৌঁছে দিয়েছে। ইতিমধ্যে ওদের গ্রামে আসার কথা সারা গ্রামে ছড়িয়ে পড়েছে। সকলেই দেখতে আসছে তাদের। সিফাতকে চারুর স্বামী হিসেবে পরিচয় করানো হলো। জামাল হোসেনের তারা চিহ্ন তুর পর হামিদি বিয়ে দিয়েছে চারুকে। মুখে মুখে সিফাতের গুণগান চলছে। অনেকে আবার হিংসেও মুখ বাঁকিয়ে বলছে, পোলার এত বড় মায়া আছে দেখাই গ্রামের মায়া বিয়া করতে রাজি হইছে। চারু কারোর কোনো কথাই গায়ে মাখল না। হিমেলকে বলা হয়েছে সাজিদের ভাই। হামিদের বউ দেখে আফসোসের সীমা নেই কারোরই। এমন সুন্দর ছেলের বউ কিনা এই কালো মেয়ে। চারুর অনুপস্থিতিতে দু একজন তো মুখের উপর বলেও দিল। স্বাভাবিকভাবেই এতে হামিদের মন নষ্ট হয়ে গেল। মুখে কিছু না বলেও ফাতেমার প্রতি রূঢ় ব্যবহার করা শুরু করল সে। অবশ্য চারুর সামনে খুব বেশিক্ষণ সেটা স্থায়ী হল না। শাপলার মা ভাত দিয়ে গেছে আজ। এতদিন পর গ্রামে ফিরে আসায় কেউই আর রান্না করতে দেয়নি। টুনির মা তো আগেই বলে রেখেছে রাতে সে সবাইকে রান্না করে খাওয়াবে। দু একজন পুরনো বন্ধুর দৌলতে হামিদ জানতে পেরেছে গত বছরই গ্রামে বিদ্যুৎ এসেছে। অবশ্য বিদ্যুৎ শুধু দিনেই থাকে। রাত হলে তার আর কোনো খবর পাওয়া যায় না। ঝড় বৃষ্টি হলে তো কথাই নেই। আল্লাহর নাম নিয়ে সেই যে যায়, 2-3 দিনে আর আসার নাম নেয় না। তাও হামিদ ঠিক করেছে কালই বিদ্যুতের লাইন টেনে আনবে। হামিদ অবাক হয়ে লক্ষ্য করে গ্রামে আজও 5 টাকা গাড়ি ভাড়া দিয়ে এই প্রান্ত থেকে ও প্রান্ত যাওয়া যায়, আর গ্রামের মানুষ আজও কিপটেমি করে হেঁটেই মাইলের পর মাইল পার করে। হামিদের আসার কথা শুনে সবচেয়ে বেশি খুশি হয়েছিল বিন্দিয়া। ছুটে এসেছিল সে। পুতুল আর লতা বাদে সকলেই এ কাজ ও কাজ করছিল।
বিন্দিয়া যখন আসে হামিদ আর চারু তখন রান্নাঘর পরিষ্কারে ব্যস্ত ছিল। হামিদকে দেখেই তার চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। কোনো এক অজানা কারণে চারু সহজেই সেটা বুঝতে পেল। বিন্দিয়ার বয়স এখন চারুর প্রায় সমান। এখনো বিয়ে করেনি সে। গ্রামে এই বয়সে বিয়ে করেনি মানে অনেক কিছু। সে সম্ভবত অপেক্ষা করছিল হামিদের জন্য, কিন্তু হামিদ কখনোই তাকে কোনো কথা দেয়নি। হামিদের জন্য তার অপেক্ষাটা কতটা যুক্তিযুক্ত ছিল? সম্ভবত একেবারেই না। চারুর সাথে কথা বলে বিন্দিয়া এগিয়ে গেল হামিদের দিকে। কেমন আছেন হামিদ ভাই? আমারে চিনতে পারছেন? হামিদ ভ্রুকুচকে মনে করার চেষ্টা করছে বিন্দিয়াকে সে ঠিক কোথায় দেখছে। হঠাৎই তার মনে এলো বিন্দিয়াই চারুর সম্পর্কে হামিদকে বলেছিল। হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছি। আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বিন্দিয়া ভেবেছিল হামিদ কথা এগোবে, কিন্তু কথা না এগিয়ে হামিদ চুলায় মাটির প্রলেপ দেওয়ার কাজ শুরু করে দিল। গ্যাস আসেনি এখনো গ্রামে। এই অজপাড়া গায়ে গ্যাস আসার কথাও না। মাটির উনুন দিয়েই কাজ চালাতে হবে। বিন্দিয়ার যেন এই মাটি মাখা হাতেই হামিদকে ভালো লাগছে। অবশেষে তার এত বছরের অপেক্ষার অবসান ঘটল। হামিদ কি জানে ও এত বছর যাবৎ শুধুই তার জন্য অপেক্ষা করেছে। হঠাৎই একটা বাচ্চার কান্নার আওয়াজে হামিদ দৌড়ে বেরিয়ে গেল রান্নাঘর থেকে। বিন্দিয়াও আর পিছু পিছু বের হলো। চারু অবশ্য কিছুই বলল না। মেয়ের প্রতি হামিদের ভালোবাসা দেখলে এমনি সরে যাবে বিন্দিয়া, তবে বান্ধবীর জন্য বেশ খারাপ লাগছে তার। হামিদ গিয়ে দেখল ফাতেমা লতাকে বারবার শান্ত করার চেষ্টা করলেও লতা শান্ত হচ্ছে না। হামিদকে দেখে আবারও ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠল সে। বাবার কাছে কত অভিমান তার। কোলে আসার জন্য হাত বাড়িয়ে দিল লতা। আমার হাতে তো কাদা মাখা, তোমার শরীরেও লাইগা যাইবো মা, তুমি মায়ের কাছে থাকো। লতা মাথা নাড়িয়ে না বোঝালো সে মায়ের কাছে থাকবে না। হামিদের ঠোঁটে সূক্ষ্ম হাসির রেখা ফুটে এলো। মেয়েটা তার প্রচণ্ড আহ্লাদী হয়েছে। বাবা ছাড়া কিছুই বোঝে না। মায়ের বিরুদ্ধে কত নালিশ তার বাবার কাছে। হামিদ হাত বাড়িয়ে কোলে তুলে নিল লতাকে। এই বাচ্চাটা কার হামিদ ভাই? একেবারে চারুর মতো দেখা যায়। এইটাই কি চারুর মায়া? না, ও লতা আমার আদরের একমাত্র মায়া। দেখতে একদম চারুর মতো, তাই না কও? বিন্দিয়া বেশ জোরে একটা ধাক্কা খেল। ও আপনার মায়া? হুম, ওইয়ে তোমার ভাবি। ফাতেমা মুচকি হাসল। বিন্দিয়ার মাথায় বাজ পড়লেও হয়তো সে এতটা চমকাতো না। গ্রামের সবাই বলাবলি করছিল কালো বউ, কিন্তু বিন্দিয়া হামিদের আসার খবরে এতটাই খুশি ছিল যে কার বউ সেটা জানার প্রয়োজন বোধ সে করেনি। কান্না আটকাতে না পেরে দৌড়ে উঠোন থেকে বেরিয়ে গেল সে। ফাতেমা অবাক হয়ে বলল, ওর আবার কি হইল? বসন্তের মাঝামাঝি সময়ে শিহাব আর সুহাসিনীর বিয়ে ঠিক হয়েছে। কাছের আত্মীয় স্বজনরা সবাই জেনে গেছে। বাড়ির সকলেই বেশ খুশি। সুহাসিনীও প্রচণ্ড খুশি, তবে খুশি হতে পারে না শিহাব। একেধারে অনেক কিছু মাথায় ঘুরতে থাকে তার। সবচেয়ে বেশি মাথায় যন্ত্রণা দিচ্ছে চারুলতা আর অভি। তার জীবনে চারুলতার জায়গা সে অন্য কাউকে দেওয়ার কথা কল্পনাও করতে পারে না। মাথায় প্রচুর চাপ পড়ছে তার উপর অভি। মিলি যে কতটা কষ্ট পেয়ে শিহাবকে সব বলেছে তা সে অনুমান করতে পারে, কিন্তু প্রশ্ন থেকেই যায়, মিলি কেন অভির সাথে শিহাবের দেখা করালো না? কি এমন হয়ে যেত ওর সাথে দেখা করালে? মিলি কি কিছু লুকাচ্ছে? শিহাব। সুহাসিনীর ডাকে পেছনে ফিরে তাকায় সে। সুহাসিনী শাড়ি পরেছে। অতিরিক্ত রকমের সুন্দর হলে কাউকে যেমন লাগে, সুহাসিনীকেও তেমনই সুন্দর বলা চলে। এক দেখায় চোখে পড়ার মতো মেয়ে সে। তবে স্বর্ণলতা শিহাবের মনে যে দাগ কেটেছে, সুহাসিনীর সৌন্দর্য সে দাগ মুছতে ব্যর্থ হবে নাই বা কেন। শিহাব তো শুধু চারুলতার রূপটাকে ভালোবাসেনি, তার প্রতিবাদী মনোভাব, বাচ্চামো, নিজেকে সামলানোর ক্ষমতা, রাগ, জেদ, ভালোবাসা, সরলতা সবকিছুতেই মুগ্ধ হয়েছে, ভালোবেসেছে। এত সহজে কি 5টা বছরের মায়া কাটানো যায়? শিহাব শুনছেন? হ্যাঁ শুনছি, বলো। আমাদের বিয়ে কিন্তু বসন্তে ঠিক করা হয়েছে, জানেন তো?
হুম জানি। শিহাব মুচকি হাসে। ভিতর থেকে বেরিয়ে আসে এক বুক দীর্ঘশ্বাস। আবারও এক বসন্ত। শিহাব নিজ মনে নিজেকেই বলল নিজের ভিতরের কথাগুলো। বসন্ত আমাদের জীবনে চমৎকার ভূমিকা পালন করছে, তাই না স্বর্ণলতা? সেদিন এক বিবর্ণ বসন্তে তুমি অন্য কারোর হয়েছিলে, আজ আরেক বিবর্ণ বসন্তে আমি অন্য কারো হওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলাম। আমার কাছে বসন্ত মানেই বিচ্ছেদ। বিচ্ছেদ মানেই তুমি। তুমি মানেই আমার ভালোবাসা। সোনাদিঘির পারে বসে আছে চারু। ছোটবেলায় এই জায়গাটাকে ভয় পেয়ে কতবার এখান থেকে পিছিয়ে গেছে তার হিসেব নেই। কি বোকামোটাই না করেছে। দিঘির জলে পদ্মফুলেরা সগৌরবে ভাসমান আছে। কি আমৈক লাগছে দেখতে। চারুলতা। নিজের নামের সম্বোধন শুনে পেছনে তাকালো চারুলতা। হিমেল দাঁড়িয়ে আছে সেখানে। বসতে পারি? দিঘিটা আমার নয় যে আমার অনুমতি চাইছেন। হিমেল অন্য পাশে গিয়ে বসে পড়ল। তোমার কেসটা লুকিয়ে রাখতে আমাদের অনেক কাঠখড় পোড়াতে হয়েছে জানো। কাঠখড় পোড়ালেই বুঝি কেস লুকানো যায়? তাহলে তো সব অপরাধীরাই কাঠখড় পোড়াতে পারে। এইটা শুধু কথার কথা। তোমাকে কিছু কথা বলা প্রয়োজন, তাই ভাবলাম এখানেই বলি। বলুন। হুম বলবো। আগে বলো তুমি এখানে কি করছো? হামিদ কিন্তু অনেকক্ষণ যাবৎ তোমাকে খুঁজছে। এমনিই বসে আছি। ছোটবেলায় কত ভয় পেতাম এখানে আসতে। ভয় কেন পেতে? এই দিঘি নিয়ে গ্রামে অনেক কথাই প্রচলিত ছিল। এখানে নাকি একটা মেয়ে ডুবে গিয়েছিল, বাঁচেনি আর। সেই মেয়ের অতৃপ্ত আত্মা নাকি এখানে ঘুরে বেড়ায়। হিমেল কিছুটা ভরকে গেল। তার বেড়ে ওঠা গ্রামে সময়ের সাথে সাথে শহরের সাথে মিলে গেলেও এইসব ভয় কাটিয়ে উঠতে পারেনি সে। ছোট থেকেই কিছুটা ভীতু ধরনের সে। তার এই ভয় পাওয়াটা চারুর চোখ এড়ায় না। ভয় পাচ্ছেন কেন? তাদের ভয় পাওয়ার কিছু নেই। আসলে ভূত তারা না, ভূত হলাম আমরা। আমরা ভূত। হ্যাঁ আমরা ভূত। আপনি পরকালে বিশ্বাস করেন? হ্যাঁ করি। পরকালই হলো সত্যিকারের দুনিয়া, আর এ দুনিয়া হলো ক্ষণিককালের মায়া। তাই যারা পরকালে থাকে তারাই হলো সত্যিকারের মানুষ, আর আমরা যেহেতু সত্য জগতে নেই, মায়ার একটা জগতে আছি, তাই আমরা ভূত। হিমেল অবাক হলো। সত্যিই এই মেয়ের চিন্তাভাবনা লেভেল আলাদা। অদ্ভুত। তুমি কি আমাদের উপর রেগে আছো চারুলতা? সেটা কি স্বাভাবিক নয়? খুবই স্বাভাবিক, তবে আমাদের উপর রেগে থাকলেও হামিদের উপর রেগে থেকো না। ও সত্যিই তোমাকে খুব ভালোবাসে। তুমি আমাদের কাছে আছো জেনেও তার চিন্তার শেষ ছিল না। ধর্মের কাজ তাকে খুব কমই করতে দেখেছি আমি, কিন্তু তুমি যেদিন থেকে সারেন্ডার করলে সেদিন থেকে এক ওয়াক্ত নামাজও ছেড়েছে কিনা সন্দেহ। ওর সকল চিন্তা সবসময় তোমাকে ঘিরে। নিজের স্ত্রী আর মেয়ের চেয়েও ও তোমার চিন্তা বেশি করে। আমরা আলাদা মায়েদের সন্তান হলেও আমাদের বাবা যেমন এক, ঠিক তেমনি আমাদের উদ্দেশ্যও কিন্তু একই ছিল। আমাদের সেই তথাকথিত পিতাকে হত্যা করা। আমি হাজারবার সেটা করতে চেয়েও পারিনি, কেন জানো? আমি তোমাদের মতো এত সাহসী নই। আরেকটা বড় কারণ ছিল, সে আমার বাবা। তাকে যতই আমি ঘৃণা করি, কিন্তু তাও তাকে মারতে আমার হাত কাঁপত। সে তোমার সাথে এত অন্যায় করার সত্ত্বেও তাকে হত্যার পর তোমার চোখ থেকে অশ্রু ঝরেছে। সেই অশ্রুই প্রমাণ করে তুমি তাকে একটু হলেও ভালোবেসেছ। বাসবে না কেন বলো? সে যতই খারাপ হোক, কয়েক মুহূর্তের জন্য হলেও হয়তো তার সাথে তোমার ভালো স্মৃতি ছিল। সুন্দর স্মৃতি আমাদের ভালোবাসতে শেখায়। আর সেই ভালোবাসা থেকেই কষ্টটা তুমি উপলক্ষে করতে পেরেছ। কিন্তু তোমার ভেতরে প্রতিশোধের যে আগুন ছিল, সেইটা সেই সুখ স্মৃতিকেও ভস্ম করে দিয়েছে, তাই তুমি পেরেছ তাকে খুন করতে। তুমি যেমন করিমপুর গ্রামে বড় হয়েছ, আমি তেমনি সুন্দরপুরে বড় হয়েছি। নামের মতো গ্রামটাও ছবির মতো সুন্দর ছিল। সেখানের সুন্দর প্রকৃতি সাক্ষী ছিল আমাদের প্রতি হওয়া প্রতিটা অন্যায় ও বৈষম্যের। তার প্রতি আকাশস্পর্শী ঘৃণা থাকলেও খুন তাকে আমি করতে পারিনি। পালিয়ে গিয়েছিলাম মাকে নিয়ে। আমাদের ভাগ্য খুবই সুপ্রসন্ন ছিল জানো। মায়ের আবার বিয়ে দেওয়া হয়। আগের ঘরে একটি ছেলে ছিল, কিন্তু ভদ্রলোকের স্ত্রী মারা গিয়েছিল।
সেই ভদ্রলোক আমাকে নিজের ছেলের পরিচয়ে মানুষ করেন। দুই ভাই আমরা একত্রে বেড়ে উঠি। যা আমার জন্মদাতা আমার জন্য করেননি তা ওই ভদ্রলোক করেছিলেন। তাকেই আমি মনে প্রাণে নিজের বাবা মানি। তার সাথে আমার রক্তের সম্পর্ক নেই, কিন্তু আত্মার সম্পর্ক আছে। রক্তের সম্পর্কে বিচ্ছেদ ঘটলেও আত্মার সম্পর্কে কখনো বিচ্ছেদ ঘটে না। আপনার মতো এতটা সৌভাগ্যবান আমি নই হিমেল। আপনাকে ভালোবাসার মানুষ আছে, আর আমি সবসময় ভালোবাসার মানুষদের কাছে ঠকে এসেছি। হাজার কষ্ট পেয়েছি জীবনে। পাথরে পরিবর্তিত হয়েছিলাম, কিন্তু সেই পাথরও ভেঙে গুড়িয়ে গিয়েছিল সেদিন, যেদিন জানলাম আমার ভাই এত কিছু জেনেও আমার কাছে সব লুকিয়ে গেছে। চোখ বন্ধ করে অন্ধের মতো বিশ্বাস করেছি তাকে। আমি মনে করতাম পৃথিবী উল্টে গেলেও আমার ভাই আমাকে কখনো ঠকাবে না, কখনো কিছু লুকাবে না। যখন জানলাম আমার ধারণা ভুল, আমি মেনে নিতে পারিনি। খুতারা চিহ্ন ন করতে ইচ্ছে হয়েছিল তাকে, কিন্তু তাও পারিনি। সেদিন প্রথমবারের মতো উপলব্ধি করেছিলাম জীবনের কাছে হেরে গেছি আমি। জীবনে কেউ যদি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে তবে সেটা হামিদ। হামিদকে অবিশ্বাস করো না, বিশ্বাস করো হামিদ যতটুকু করেছে তোমার যেন কষ্ট না হয় তাই করেছে। তার হয়ে আমার কাছে ওকালতি করতে আসবেন না। আপনারা সবাই ধোঁকাবাজ। বিয়ের পর জানতে পারলাম সাজিদ ভেবে যাকে বিয়ে করেছি সে আসলে সাজিদের যমজ ভাই সিফাত। স্যার কিন্তু সত্যিই তোমাকে পছন্দ করে। আগে করতো না, তবে বিয়ের পর সত্যিই করে। চারু উত্তর না দিয়ে উঠে যায় সেখান থেকে। একবার কবরস্থানে যাওয়া প্রয়োজন। মনোরমার কবরটা একবার দেখা উচিত। কবরস্থানে গিয়ে চারু দেখতে পেল হামিদ আগে থেকেই সেখানে আছে। করবের উপর কিছু গাছ জন্মেছে, অবশ্য সেসব আগাছা বলেই গণ্য করা যায়। সেগুলোই পরিষ্কার করছে হামিদ। চারু নিজেও গিয়ে কিছু সাহায্য করল। অল্প সময়ের মাঝেই পরিষ্কার হয়ে গেল। অনেকক্ষণ যাবৎ তোরে খুঁজতাছিলাম। কই ছিলি তুই? মায়ের ফুল অনেক পছন্দ ছিল, কয়েকটা ফুলের বীজ আনলাম। আয় দুজনে মিলা এইগুলা লাগাই দেই মায়ের কবরে। চারু কিছু না বললেও হামিদকে সাহায্য করল তার কাজে। বাসায় কারেন্টের লাইন নিছি, কিন্তু শুনলাম সন্ধ্যার পর নাকি কারেন্ট থাকে না। বাচ্চারা গরমে ঘুমাইব কেমনে? হাত পাখা দিয়ে বাতাস করতে হবে। বাড়ির তো একটা হাত পাখা, হাত থেইকা আরো কিনে আনতে হইব। তাছাড়া সিফাত ভাই আর হিমেলও মনে হয় গরমে ঘুমাইতে পারবো না। আমিও পারমু না। 3 ঘরের জন্য 3টা কিনলেই হবে। গ্রামের সবকিছুর দাম কম, কিনে নিতে পারো। আয় আমরা দুইজন গিয়া প্রয়োজনীয় সবকিছু কিনা নিয়ে আসি। এইটা গ্রাম। কখনো কোনো মেয়েকে অতিরিক্ত প্রয়োজন ছাড়া বাজারে যেতে দেখেছ? তুই আবার লোকের পরোয়া করা শুরু করলি কবে থেইকা? তুমি কিনে আনো, আমি ওদিকে যাব না। আমার ভালো লাগছে না। আচ্ছা, তুই কি কিছু খাবি? নিয়ে আসমু। না আমি কিছু খাবো না। সম্ভব হলে গরুর দুধ কিনে এনো। পুতুল দুধ না খেয়ে রাতে ঘুমাতে পারে না। হামিদ সম্মতি জানিয়ে চলে গেল বাজারের উদ্দেশ্যে। আর চারু নদীর পাড়ের দিকে গেল। এই নদীর সাথেই কত স্মৃতি তার। কিশোরী বয়সের প্রথম আবেগ ছিল শাওন। সে আবেগ অবশ্য ভালোবাসা ছিল না। শাওনকে এই নদীর পাড়েই প্রথমবার ভালোবাসি বলেছিল চারুলতা। সে সবই এখন এক রূপকথার গল্পের মতো। চারু আবার সেই নিজের চিরচেনা গাছের নিচে গিয়ে বসল। এখান থেকে বাড়িতে যেতে 5 মিনিটের মতো সময় লাগবে। চারু ঠিক কতক্ষণ এখানে বসে স্মৃতিচারণ করছিল তার মনে নেই, তবে যখন তার ঘোর কাটল তখন প্রায় সন্ধ্যা। সিফাত পাশে এসে বসায়। বাস্তব জগতে ফিরে এসেছে সে। এই নদীর পাড়টায় আমার এক বিভৎস স্মৃতি আছে জানেন বেলিফুল। বিভৎস স্মৃতি? হ্যাঁ। আমার স্ত্রী প্রথমবারের মতো সেদিন এখানে কাউকে বলেছিল সে তাকে ভালোবাসে। ভালোবাসা স্বীকার করার প্রতিউত্তরে সামনে থাকা ব্যক্তিটিও তাকে প্রথম ঠোঁটের স্পর্শ একে দিয়েছিল কপালে। আমি নিজ চোখে দেখেছিলাম। তখন অবশ্য কোনো কষ্ট হচ্ছিল না আমার। আমি তখন জানতাম না এই মেয়েটি আমার বউ হতে চলেছে। 15 বছরের সেই কিশোরীর প্রতি আমার সেদিন অন্যরকম কোনো ভাবনা ছিল না।
কিন্তু এখন মনে পড়তেই বুঝতে পারছি সেটি সত্যিই আমার জীবনের বীভৎস এক স্মৃতি, যা না দেখলেই বোধহয় আমি একজন সুখী মানুষ হতে পারতাম। বেলিফুল। চারু অবাক বিস্ময়ে তাকায় সিফাতের দিকে। সিফাতের শূন্য দৃষ্টি নদীর উপর। সিফাত কিছুকাল গ্রামে ছিল, কিন্তু চারু আর শাওনকে একসাথে এভাবে সে দেখেছে সেটা জানত না চারু। আপনি সেদিন আমাদের দেখেছিলেন? অবশ্য সেটা দেখে আমি আর দাঁড়াইনি। আপনাদের স্পেস দিয়ে চলে গিয়েছিলাম। তখন যদি জানতাম এই মেয়েটা আমার বউ হবে, তাহলে বোধহয় টেনে হিচড়ে হলেও আপনাকে আমার সাথেই নিয়ে চলে যেতাম। কারো হিংস্র থাবার শিকার হতে দিতাম না আপনাকে। না নাজিমুদ্দিনের, আর না সেই তথাকথিত অজ্ঞাত বসের, আর না আপনাকে আমি শাওনের ভালোবাসা পেতে দিতাম। আমি না চারুর মোবাইলে দেখছিলাম দুইজন একসাথে ছবি তোলা যায়। আপনি আমার সাথে ছবি তুলবেন? ফাতেমার অতিরিক্ত উচ্ছ্বসিত হয়ে বলা কথাটায় প্রচণ্ড বিরক্ত হল হামিদ। দামি ফোনে ছবি তোলা যায়, নর্মাল ফোনে না। এমনি ছবি তুলতে হইলে ক্যামেরা লাগে। এই গ্রামে আমি ক্যামেরা কই পামু? চারুর মোবাইল দিয়া তুলি। চারু তো আমাগো মানা করব না। তোমার চেহারাটা দেখছো আয়নায়, এমনই কালা আবার ছবি তুলতে চায়। কি বাজে দেহা যাইব ধারণা আছে তোমার? ফাতেমার মুখ কালো হয়ে গেল। হামিদের সাথে স্মৃতি স্বরূপ সে ছবি তুলতে চাইছিল, কিন্তু হামিদ আবারও অপমান করল তাকে। হামিদকে সে জীবন দিয়ে ভালোবাসলেও হামিদ তাকে ভালোবাসে না। আসলেই মেয়েদের গায়ের রং কালো মানেই সেটা মেয়েদের জন্য সবচেয়ে বড় অভিশাপ। ফাতেমা চলে গেল রান্নাঘরে। হামিদের বিন্দুমাত্র অনুশোচনা হলো না ফাতেমাকে এভাবে অপমান করায়। সে হরহামেশাই এমনটা করে থাকে। চারু একটু অসুস্থ বিধায় আজ ফাতেমা রান্না করেছে। সেই রান্না নিয়েও অনেক কথাই ফাতেমাকে শুনিয়ে দিল হামিদ। এতদিন হওয়ার পরেও ঠিকঠাক মতো রান্না করতে পারে না সে। এইসব কথা শুনেও ফাতেমা নিশ্চুপ রইল। এ জীবনে বোধহয় সে হামিদের মনে জায়গা করে নিতে পারবে না। তার দোষ একটাই, সে কালো। অনেক দিন পর মাছ ধরতে এসেছে হামিদ। প্রায় 5টা বছর কেটে গেছে পরিচিত এই নদীতে মাছ ধরা হয় না। গ্রামে ফিরে আর দেরি করেনি। মাছ ধরা হামিদের কতটা পছন্দের সেইটা শুধু হামিদই জানে। বেশ অনেকটাই মাছ ধরা হয়েছে। রান্নার জন্য এইগুলো বাসায় দিয়ে আসা প্রয়োজন, তবে হামিদের বাসায় যেতে ইচ্ছে করছে না। হামিদ ইচ্ছে করেই বসে রইল নদীর পাড়ে। কিছুক্ষণের মাঝেই অনুভব করল কেউ তার পাশে এসে বসেছে। হামিদ সেদিকে তাকাতেই দেখতে পেল বিন্দিয়াকে। বিষণ্ণ মুখে কিছুটা দূরে বসে আছে সে। কেমন আছেন হামিদ ভাই? ভালো আছি। তুমি এইখানে? এমনি আসছিলাম। আপনেরে দেইখা ভাবলাম একটু কথা বইলা যাই। ওহ, তুমি কি এখন বাসায় যাইবা? হ্যাঁ। কেন? আমার একটা সাহায্য করতে পারবা? কি সাহায্য? এই মাছগুলা চারুরে দিতে পারবা একটু? বলবা এইগুলা যেন রান্না করে। আচ্ছা। শোনো, চারুরেই দিবা, তোমার ভাবিরে দিবা না। কেন? সে ভালো কইরা রান্না করতে পারে না। বিন্দিয়া অবাক হল। হামিদ কি তবে ফাতেমাকে পছন্দ করে না? পছন্দ করলে একটা বাইরের মানুষের কাছে স্ত্রী সম্পর্কে এমনই কথা কিভাবে বলে? অবশ্য পছন্দ করার কথাও নয়, হামিদের সাথে ফাতেমা কোনো দিক থেকেই মানানসই নয়। একটা প্রশ্ন করি। কি? ভাবির সাথে কি আপনার বিয়া জোর কইরা দিছে? না তো। আমারে কে জোর করব? তবে বিয়ার আগে তারে দেখি নাই আমি। দেখলে নিশ্চিত বিয়াটা করতেন না। দেখলে তো করতামই না। হামিদের উত্তরে বেশ খুশি হল বিন্দিয়া। আসলেই হামিদের পাশে ফাতেমাকে মানায় না। হামিদের পাশে তো বিন্দিয়াকেই মানায়। ফাতেমাকে গায়ের রং কালো, তার বয়স বেশি, লেখাপড়া করেনি, রান্না ভালো করতে পারে না। অপরদিকে বিন্দিয়ার গায়ের রং ভালো, লেখাপড়াও করেছে, বয়সও ফাতেমাকে চেয়ে কম। রান্নার গুণগান সবাই করে। বিন্দিয়াই পারফেক্ট হামিদের জন্য। সেদিন যখন জানলো হামিদ বিয়ে করে নিয়েছে, বিন্দিয়ার পৃথিবী উল্টে যাচ্ছিল। সেদিন থেকে রাতে সুন্দর মতো ঘুমাতে পারেনি। রাতে দুঃস্বপ্ন দেখেছে কত হাজারবার। প্রতিটা স্বপ্নের মূল বিষয়বস্তু ছিল সে হারিয়ে ফেলছে হামিদকে।
হামিদ তো ফাতেমাকে পছন্দ করে না, তবে কি হামিদ ফাতেমাকে ছেড়ে বিন্দিয়াকে বিয়ে করতে রাজি হবে? বাড়ির সকলে বলে আমি নাকি অনেক ভালো রান্না করি, মাছগুলা যদি আমি রান্না করি তাইলে কি আপনি খাইবেন? তুমি আবার কষ্ট করতে যাইবা কেন? কষ্টের কি আছে? আপনারা কতদিন পর গ্রামে আসলেন, আমি না হয় একদিন রান্না কইরা খাওয়াই। আপনের কি অনেক বেশি সমস্যা হইব আমি রান্না করলে? তোমার সমস্যা না হইলে আমার সমস্যা হইব কেন? তাইলে আমি এইগুলা নিয়া যাই। যাও। বিন্দিয়া চলে গেল সেখান থেকে। সেদিন যে আশাটা মন থেকে মরে গিয়েছিল আজ আবার তা ডালপালা মেলতে শুরু করেছে। বাসায় যেতেই ফাতেমাকে উঠোনে বসা অবস্থায় দেখতে পাওয়া গেল। অজ্ঞাত এক কারণ বশত ফাতেমাকে ভালো লাগলো না বিন্দিয়ার। ফাতেমার জন্যই হামিদকে হারিয়েছে সে এমন মনোভাব নিয়েই বসে রইল সে। ফাতেমা একবার দেখেই চিনতে পারল বিন্দিয়াকে। তুমি চারুর বান্ধবী না? বিন্দিয়া ভদ্রতাসূচক মাথা নাড়ল। আসো ভেতরে আইসা বসো। না বসমো না। হামিদ ভাই কিছু মাছ দিয়া বলছে আমি যেন ওইগুলা রান্না করি। ফাতেমা অবাক হল। হামিদ বিন্দিয়াকে বলেছে মাছ রান্না করতে। ওর রান্না হামিদ পছন্দ করে না ঠিকই, কিন্তু চারুর রান্না তো করে। চারুকে রান্না করতে না বলে কি না বিন্দিয়াকে বলল, থাক, তোমার কষ্ট করতে হইব না, তুমি বসো, আমি রান্না করি। না, হামিদ ভাই বইলা দিছে আপনেরে যেন রান্না করতে না দেই। আপনের রান্না খাইলে তার রুচি নষ্ট হইয়া যায়। বিন্দিয়া কিছুটা বাড়িয়ে বলল। দরজা দিয়ে প্রবেশকালীন কথাটা চারুর কানে পৌঁছাতেই তার ভ্রু কুঁচকে গেল। হামিদ বিন্দিয়াকে এখন এইসবও বলতে শুরু করেছে। চারুর প্রচণ্ড রাগ হলো হামিদের উপর, রাগ হলো বিন্দিয়ার উপরও। হামিদ বিবাহিত জেনেও বিন্দিয়া কিভাবে তার পেছনে পড়ে আছে। কই আগে তো বিন্দিয়া এমন ছিল না। বিন্দিয়া। চারুর সম্বোধনে তার দিকে ফিরে তাকালো বিন্দিয়া। হ্যাঁ বল, মাছগুলো রেখে এখানে আয়। কেন? রান্না করতে দেরি হইয়া যাইব তো। হামিদ ভাই বলছে সে বাড়ি ফিরাই। বিন্দিয়া আমি তোকে মাছগুলো রেখে এখানে আসতে বলছি। মাছ ভাবি রান্না করে নেবে। তার স্বামীর কথা তাকেই ভাবতে দে, তোর না ভাবলেও চলবে। কিন্তু হামিদ ভাই আমারে রান্না করতে বলছে। বিন্দিয়া তুই আমাদের বাড়ির মেহমান। মেহমানরা কাজ করে না এখানে। তুই আমার সাথে রুমে আয়। কিন্তু চারু। চারু আর কোনো কথা শুনল না বিন্দিয়ার। বিন্দিয়াকে হাত ধরে টেনে নিয়ে গেল ঘরে আর ফাতেমাকে বলল মাছ রান্না করে ফেলতে। বিন্দিয়া তুই দূর থেকে এসেছিস, এক গ্লাস পানি খেয়ে নে। খামু না পানি। চারু হামিদ ভাই কিন্তু সত্যিই তোর ভাবিরে রান্না করতে মানা করছে। রান্না করার দায় তোর না বিন্দিয়া। একদিন করলে কি হয়? দেখ আমি সরাসরি বলছি, আমি জানি আমার ভাইকে তুই পছন্দ করিস। যেমন তেমন পছন্দ নয়, খুব বেশি পছন্দ করিস। কিন্তু সে এখন বিবাহিত। তার একটা মেয়ে আছে। মেয়েকে ভাইয়া তার জীবন দিয়ে ভালোবাসে। তার সুখের একটা সংসার আছে। তুই সেই সংসারটা নষ্ট করবি না প্লিজ। তোর সুন্দর একটা জীবন আছে। তুই তো আমার বান্ধবী। আমি চিনি তোকে। তুই তো এমন নয় বিন্দিয়া। তবে এখন কেন তুই অন্য একজনের সংসার ভাঙতে মরিয়া? একজনের সুখ নষ্ট করে কি আদেও সুখী হওয়া যায়? এক মেয়ের সংসার ভেঙে তার সংসারে জায়গা করে নিতে চাওয়ার মতো এতটা বিকৃত মস্তিষ্ক তো তোর নয় বিন্দিয়া। তবে কেন করছিস এমন? বিন্দিয়া হঠাৎই কান্নায় ভেঙে পড়ল। সে অন্যায়ের উপলব্ধি করছে, কিন্তু সেই বা কি করতে পারে? এতটা বছর ধরে হামিদের জন্য অপেক্ষা সে করেছে। হামিদকে কেন্দ্র করে কত স্বপ্ন সে দেখেছে। এখন কিভাবে ভুলে যাবে হামিদকে? কান্না করছিস কেন তুই? আমি তারে ছাড়া কেমনে থাকমু চারু? আমি তো সবসময় শুধু তারেই চাইছি। তারে ছাইরা বাঁচা থাকা কি সম্ভব আমার পক্ষে? তোর ভাই কেন বিয়া কইরা নিল? কেন করবে না? সে কি তোরে কথা দিয়েছিল সে তোকে ছাড়া কাউকে বিয়ে করবে না? কিন্তু আমি তো তার জন্য অপেক্ষা করছিলাম। সে দায় নিশ্চয়ই আমার ভাইয়ের নয়। তোর আমার জন্য কষ্ট হইতাছে না চারু? সত্যি বলতে হচ্ছে না।
তুই যেচে নিজের জীবন নষ্ট করেছিস। অবশ্য নষ্ট করিসনি, চাইলেই জীবনটা সাজিয়ে নিতে পারবি, কিন্তু আমার ভাইয়ের সাথে জোড়াতে চাইলে অনেকগুলো জীবন নষ্ট হয়ে যাবে, তুইও বাঁচতে পারবি না। কারোর সুখ নষ্ট করে কখনো সুখী হওয়া যায় না। আমার এতদিনের অনুভূতির কোনো মূল্য নাই তোর কাছে। থাকবেই বা কিভাবে, শাওন ভাই এত ভালোবাসতো তোকে, তার জন্যই কখনো কষ্ট হয় নাই তোর আর আমিকে। তুই খুবই স্বার্থপর চারু, অনেক স্বার্থপর তুই। অন্যের অনুভূতি মূল্য দিতে জানস না তুই। আমি মানুষ বিন্দিয়া, কোনো ফেরেশতা নই আমি। মানুষ মাত্রই স্বার্থপর। আমি না কখনো দুধে ধোয়া তুলসী পাতা ছিলাম আর না এখন আছি। আমার জন্য যেমন অনেকের জীবন নষ্ট হয়েছে তেমনি অনেকের জন্যই আমার জীবন নষ্ট হয়েছে। কিন্তু আফসোস, এইসবের মাঝখানে ফেঁসে গিয়েছিল শাওন ভাই। তাকে আমি সম্মান করি ঠিকই, তবে ভালোবাসতে পারিনি। তুই কখনো কাউরে ভালোবাসোস নাই চারু, তাই আমার অনুভূতি তুই বুঝিবি না। বিন্দিয়া উঠে চলেই যাবে এমন সময় চোখ পড়ল দরজায়। ফাতেমা শুনে নিয়েছে সব, তার আঁখি অশ্রুজল পরিপূর্ণ। একটা মেয়ে তার স্বামীকে ভালোবাসে, আর সেই মেয়েটা ঠিক তেমন যেমন মেয়ে তার স্বামী পছন্দ করে। এর চেয়ে ভয়ঙ্কর বোধ হয় আর কিছু নেই। নিজের স্বামীর পাশে অন্য মেয়েকে কল্পনা করলেও মেয়েদের আত্মা কেঁপে ওঠে। ফাতেমা হাজার চেষ্টা করেও কান্না আটকাতে পারছে না। হামিদকে সে ভালোবাসে, কিভাবে হামিদকে অন্য কারোর সাথে দেখবে? না, হামিদ কখনো এমন করবে না, করতে পারে না। হামিদ হয়তো ফাতেমাকে ভালোবাসে না, কিন্তু ফাতেমাকে সে ঠকাবে না, কখনোই না। আমি যদি মইরা যাই তাইলে কি আপনি আবার বিয়া করবেন? করমু না কেন? আমার বয়স মাত্র 23, তাও পুরাপুরি হয় নাই এখনো। আমি কি সারা জীবন একা থাকমু? কয়দিন পর বিয়া করবেন? যতদিন না কবরের মাটি শুকায়। মাটি শুকাইলেই মায়া দেখা শুরু করমু। এইবার আর আগের মতো ভুল করমু না। আমি চারুরে বলমু যেন প্রতিদিন আমার কবরে পানি দেয়, তাইলে আমার কবর কোনোদিন শুকাইব না। হামিদ অদ্ভুত দৃষ্টিতে ফাতেমার দিকে তাকালেও পরক্ষণেই উচ্চস্বরে হেসে উঠল। তাই নাকি? তাইলে তো আমার আর বিয়া করাই হইব না। হুম, আচ্ছা, আমি বাইচা থাকতে কি আপনি আবার বিয়া করবেন? তুমি বাইচা থাকলে বিয়া করমু কেন? করবেন না তো? না, সত্যি। মেজাজ খারাপ করবা না আমার। আমার কোনো প্রেমিকা নাই যে বউ রাইখা বিয়া করতে যামু তারে। তাছাড়া আমার শরীরে নাজিমুদ্দিনের রক্ত থাকলেও আমার চরিত্র তার মতো না। হামিদের উত্তরে ফাতেমা যেন অনেকাংশে নিশ্চিন্ত হল। হামিদ সচরাচর কখনো মিথ্যা বলে না। হামিদ যেহেতু বলেছে বিয়ে করবে না, তার মানে সত্যিই বিয়ে করবে না। আমার একটা আবদার রাখবেন। কি আবদার? আমারে একটু জোড়ায়া ধইরা ঘুমাইবেন। আমার শরীরে কারোর স্পর্শ লাগলে আমি ঘুমাইতে পারি না। আমি ঘুমাইলে না হয় সরায়া দিয়েন। এখন একটু ধরেন। কি হইছে তোমার? কিছু হয় নাই। আমার অনেক ভয় লাগে, মনে হয় আপনি একটু দূরে গেলেই আমি আপনেরে হারায়া ফেলব। তাই সবসময় আপনের কাছে থাকতে ইচ্ছা হয়। আপনি আমারে ভালো না বাসলেও আমি আপনেরে সত্যিই অনেক ভালোবাসি। এখন বুঝবেন না, কিন্তু যখন থাকমু না তখন বুঝবেন। কই যাইবা? হয়তো মইরা যামু। হায়াত মৌতের কথা তো বলা যায় না। ভাবতেই কষ্ট লাগলে আমি মরলে আপনি আবার বিয়া করবেন। পরকালে কেউ আল্লাহর কাছে আপনের ভাগ চাইব। হ্যারিকেনের মৃদু আলোয় হামিদ ফাতেমার দিকে তাকালো। চোখে মুখে নিদারুণ উদাসীনতা। মেয়েরা মৃত্যুর পরেও স্বামীর ভাগ কাউকে দিতে নারাজ। এই প্রথমবার ফাতেমার জন্য মায়া লাগলো হামিদের। ফাতেমার আবদার রাখতেই হামিদ এক হাতে জড়িয়ে ধরল তাকে। ভালোবাসার মানুষটির সান্নিধ্য পেয়ে ফাতেমাও নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। ফাতেমা জানে হামিদ তাকে ভালোবাসো না, কিন্তু তাও ভালোবাসার মানুষটির বুকে কতটা আরাম, কতটা প্রশান্তি। চলবে গল্পের সপ্তম অংশ। আমি সেই চারুলতা। শুভ্রা আহমেদ প্রিয়া।